শুরু করা যাক। ফাইন। আসসালামু আলাইকুম, এটা আপনাদের 13 নাম্বার ক্লাস। এই যে দেখেন, আমাদের টপিক ছিল ইউজ অফ সিনোনিম অ্যান্টোনিম এন্ড পাংচুয়েশন। তো সিনোনিম অ্যান্টোনিম তো বোঝানোর কিছু নাই, পাংচুয়েশনটা বোঝানোর আছে। সেটা আমি আপনাদের আর কি ধরে ধরে সবকিছু বুঝাই দিব। ওকে, তো আমরা যদি ক্লাস কনসেপ্টে চলে আসি, অর্থাৎ 13 নাম্বার ক্লাস, এই ক্লাসের শুরুতেই যেটা দেখবো এটা হলো পাংচুয়েশন। পাংচুয়েশন কি, কেমনে কাজ করে না কাজ করে, এইগুলো নিয়ে ওভারঅল বিস্তারিত আজকে আমরা একটু কথা বলার চেষ্টা করব। চলেন এখন কথা না বাড়ায় সামনের দিকে আগানো যায়। সহজ কথা যে পাংচুয়েশন জিনিসটা কি, বাংলায় যেটা যতি বা বিরাম চিহ্ন আছে, অর্থাৎ বাক্যের সৌন্দর্যতা বজায় রাখার জন্য বিভিন্ন জায়গায় থামতে হয়। কোথাও 1 সেকেন্ড থামতে হয়, কোথাও 2 সেকেন্ড থামতে হয়। এরকম কনসেপ্ট গুলো আছে না, এই কনসেপচুয়াল নিয়েই আমাদের পাংচুয়েশনের জন্মটা আসলে হয়েছে। যেমন আমি এই কলম নিই, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। চলেন আমি এই কলম নিচ্ছি। যেমন এখানে একটু দেখার চেষ্টা করবেন যে পাংচুয়েশন খুব সুন্দর মতো ডেফিনেশন দেওয়া আছে যে পাংচুয়েশন একটি সিস্টেম যা একজন রিডারকে রাইটার কিভাবে বাক্যটি সাজিয়েছে তা সম্পর্কে ধারণা দেয়। আমরা কথা বলার সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এক্সপ্রেশন এবং পজ ব্যবহার করি, যাতে শ্রোতা খুব সহজে আমাদের মনের ভাব বুঝতে পারে। রিটেন ল্যাঙ্গুয়েজ এ পাংচুয়েশন সেই পজ অ্যান্ড এক্সপ্রেশন প্রকাশ করে রিডারের কাছে। পাংচুয়েশন বাক্যকে রিডারের কাছে সুস্পষ্ট করে। এই যে দেখেন, আমি কথা বলতে বলতে থামতেছিলাম, আমি যদি না থেমে একটানা কথা বলতাম, আপনি কি আমার কথা বুঝতেন? না। যেমন দেখেন, এখানে আমি থামছিলাম, পাংচুয়েশন একটি সিস্টেম, থামলাম, যা একজন রিডারকে, থামলাম, রাইটার কিভাবে বাক্যটি সাজিয়েছে তা সম্পর্কে ধারণা দেয়। দেখছেন, 4 জায়গায় আমি পজ দিছিলাম। তাহলে পাংচুয়েশন এমন একটা জিনিস যে জায়গায় জায়গায় পজ দিতে হয়, এন্ড পজ দিলে মিনিংটা আপনার আসলে দিন শেষে সুন্দর আসে। এখন এই ইংলিশ গ্রামারে পাংচুয়েশন কত রকমের আছে একটু দেখার চেষ্টা করবেন। ফুল স্টপ মানে কি, যেখানে সম্পূর্ণ থামতে হবে। কমা, আপনার সম্পূর্ণ সময়ের হাফ থামতে হয়। তারপর এক্সক্লামেশন, আশ্চর্যবোধক এক্সপ্রেশন দেওয়ার জন্য। হোয়াট চিহ্ন, কোশ্চেন করার জন্য। সেমিকোলন, এটাও থামার জন্য। কোলন, এটা কোনো কিছু সম্পর্কে বিবৃতি প্রকাশ করার জন্য। কোটেশন মার্ক তো কোনো কিছুকে হাইলাইট করার জন্য। অ্যাপোস্ট্রফি কোনো কিছুকে শর্ট করার জন্য। হাইফেন ব্যবহার করা হচ্ছে সরেন অনেকগুলো জিনিসকে ভাগ করার জন্য। তারপর প্যারেনথেসিস, তারপর ব্র্যাকেট, তারপর ব্রেসেস। এই 3টা জিনিস আমরা লাস্ট আলোচনা করব। প্যারেনথেসিস, ব্র্যাকেট, ব্রেসেস, এই 3টা জিনিসের মধ্যে আপনারা হয়তো পার্থক্য জানেনই না। আজকে প্রথম আর কি শুনতেছেন, তো এটা কিভাবে ব্যবহার করা হয় এটা আমরা লাস্টে যে আলোচনা করব। তো আমরা এখন প্রত্যেকটা এক এক করে এক্সাম্পলে চলে যাব যে কোনটা কিভাবে ব্যবহার করা হচ্ছে। যেমন দেখেন, ফুল স্টপের ইউজ। ফুল স্টপ কোথায় ইউজ করা হচ্ছে? এটা ব্রিটিশ গ্রামার অনুসারে অ্যাকচুয়ালি ফুল স্টপ মানে সম্পূর্ণ রকম থেমে যাওয়া। দেখেন এইখানে লেখা আছে যে ইংলিশ ভাষার সবচেয়ে বেশি ব্যবহৃত পাংচুয়েশন যা বাক্যের সমাপ্তি নির্দেশ করে। কোন জায়গায় ফুল স্টপ দিয়ে দিলেন মানে ওই বাক্য ওখানেই শেষ, আবার নতুন করে বাক্য শুরু হবে। প্রশ্নবোধক ও বিশ্বাসসূচক বাক্য ছাড়া সকল বাক্যের শেষেই এইটা ব্যবহার করা হয়, ফুল স্টপ ব্যবহার করা হয়। ফুল স্টপের আরেকটা নাম কি? আরেকটা নাম হলো পিরিয়ড। ব্রিটিশ গ্রামার অনুসারে পিরিয়ডকে কি বলা হয়? ফুল স্টপ বলা হয়। অর্থাৎ ফুল স্টপ আর পিরিয়ড হইলো আমার সিনোনিম। পিরিয়ড মানেও শেষ, ফুল স্টপ মানেও শেষ। ওকে, এটি সাধারণ অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। ওকে, অ্যাব্রিভিয়েশন যেমন আমরা দেখি না যে এম এ, তারপরে এম বি, বি এস, এরকম ফুল স্টপ ডট 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 দেখি না। এটাই বলতেছে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রেও নর্মালি এই ফুল স্টপ গুলো ব্যবহার করা হয়ে থাকে। এটাই জাস্ট বোঝানোর চেষ্টা করছে। এখন দেখেন এক্সাম্পল এখানে দেওয়া আছে ফুল স্টপ কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে, স্টেটমেন্ট। এই যে সেন্টেন্সটা শেষ না, এই যে ফুল স্টপ, সেন্টেন্সটা শেষ, এই দেখেন ফুল স্টপ। তারপরে মানে যেখানেই সেন্টেন্স শেষ সেখানেই ফুল স্টপ। আমরা চিরায়ত বাস্তব জীবনে ছোটবেলা থেকে ফুল স্টপ ইউজ করে আসতেছি। এটার ইউজ আবার নতুন করে কেমনে শেখানো যায় বলেন? এই দেখেন, মৌসুমে আস্কড মি হোয়াই আই ডিডন্ট অ্যাটেন্ড আ পার্টি। এই ডিড নট এর ব্রিটিশ ভার্সন হলো ডিন, তাই আমি শর্টকাট ফর্ম ইউজ করছি ডিডন্ট। মৌসুমী আস্কড মি হোয়াই আই ডিডন্ট অ্যাটেন্ড আ পার্টি, তো লাস্টে ফুল স্টপ দিয়ে দিলাম, শেষ। তারপরে হি ওয়ান্ডার্ড হোয়াই আকাশ ওয়াজ নট প্রেজেন্ট, সেন্টেন্স শেষ, ফুল স্টপ দিয়ে দিলাম। তারপরে এই যে অ্যাব্রিভিয়েশনের মধ্যে ফুল স্টপ ব্যবহার করা হয়, যেমন এই যে দেখেন এসে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এসে এটা না বাবা, এটা হলো ইউএসএ, ইউ কথাটা হিডেন আউট হয়ে গেছে। ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তারপর এমআরএস এর পর একটা ফুল স্টপ দিলাম, এটা মানে কি? এটা মানে হলো মিস্টার মিসেস। এটা আর কি বুঝাই, মানে ব্যাপারটা এরকম যে আমার যখন ওয়াইফ হবে তখন তাকে বলা যাবে মিসেস আবির মাহমুদ, তার মানে কি আমার ওয়াইফ, এইরকম জিনিস বোঝানোর ক্ষেত্রে পাংচুয়েশন ব্যবহার করতেছে। তারপর ওয়েবসাইট অ্যাড্রেসের ক্ষেত্রে ফুল স্টপ ব্যবহার করা হয়, এটা আমরা সবাই জানি। grammar.bd.com, এই ডট
পাংচুয়েশনটা ইউজ করা হয়, তারপর সিওএম, কম। এই কম, কমের ফুল ভার্সন হলো কমার্শিয়াল, ডট কমার্শিয়াল, COMM ERCIEL, ডট কম কে ফুল কি বলা হয়, ডট কমার্শিয়াল। এই ডোমেন নিয়ে অনেক কাহিনী আছে, ডট কম ডোমেন, ডট ইডু ডোমেন, ডট ওআরজি ডোমেন, ডট নেট ডোমেন। এগুলো দ্বারা কমার্শিয়াল জিনিসকে আসলে দিন শেষে মিন করা হয়ে থাকে। ওকে, দ্যাটস অল অ্যাবাউট আওয়ার ফ্যাক্টর। সো এই কয়েকটা জায়গাতে আমরা ফুল স্টপ ব্যবহার করতেছি, মানে ফুল স্টপ যত রকম জায়গায় ব্যবহার করা হতে পারে এখানে সবগুলোই ধারণা আপনি দেখলেন। অ্যাব্রিভিয়েশন, ওয়েবসাইট, ইনডিরেক্ট কোশ্চেন, কমান্ডর ক্ষেত্রে, কমান্ডর ক্ষেত্রে মানে কি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স ভাই। ইম্পারেটিভ সেন্টেন্সের লাস্টে ফুল স্টপ বসে না, বলো? ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাসেপ্টিভ সেন্টেন্স, এই আর হলো অপারেটিভ সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্সের লাস্টে অবশ্যই ফুল স্টপ বসে। ইন্টারগেটিভ সেন্টেন্সের লাস্টে নোট অফ ইন্টারগেশন, আর এক্সক্লামেটরি সেন্টেন্সের লাস্টে নোট অফ এক্সক্লামেশন, অর্থাৎ এই আশ্চর্যবোধক চিহ্নটা বসে, এটা তুমি জানো আমিও জানি। সো এটাই আর কি দিছে। এই যে স্টেটমেন্ট জাতীয় বাক্য, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। কমন জাতীয় বাক্য, এটা আমি কি কি বলবো, এখানে আমি বলবো যে ইম্পারেটিভ আর কি অপটেটিভ, ওপিটি, অপটেটিভ, এই দুই ধরনের সেন্টেন্স। ইনডিরেক্ট কোশ্চেন তো বুঝি না, ন্যারেশনকে যখন ইনডিরেক্ট করা হয় সেটা হলো ইনডিরেক্ট কোশ্চেন। অ্যাব্রিভিয়েশন হলো কোনো কিছু শর্ট ফর্ম করা, আর ওয়েবসাইট হলো এই যে ডট কমার্শিয়াল। এই পাঁচটা জায়গাতে শুধুমাত্র ফুল স্টপ ব্যবহার হইতে পারে, এছাড়া ফুল স্টপ ইউজের আর কোনো রকম মানে জায়গা নাই। এবার কমা, কমা কোথায় কোথায় ইউজ করা হতে পারে। সো এই জিনিসগুলো যখন আপনি সবগুলো একত্রে জানবেন তখন আপনার এইগুলো আর কখনো ভুল হবে না। আমরা ছোটবেলা থেকে এগুলো শিখে আসছি জানি, বাট এক্স্যাক্টলি কত জায়গায় ইউজ হয় এটা আমরা শিখি নাই। এই জন্য এটা আমাদের এখন শেখা খুবই গুরুত্বপূর্ণ। কমা কেন ব্যবহার করা হবে? কমা ব্যবহার করা হয় যে একটা সেন্টেন্সের ভিতরে বিভিন্ন ক্লোজ, বিভিন্ন ফ্রেজ, বিভিন্ন ওয়ার্ড আলাদা আলাদা করার জন্য নর্মালি কমা ব্যবহার করা হয়। এটাই তো। যেমন আপনার কি মনে আছে অ্যাপোজিশনের কথা আমি যে আপনাকে শিখাইছিলাম, APPOSITION, অ্যাপোজিশনের কথা কি আপনি ভুলে গেছেন? ভুলে যাওয়ার তো কথা না। অ্যাপোজিশন কি, সাবজেক্ট সম্পর্কে শুধু অতিরিক্ত তথ্য দেয় তখন তাকে কি বলা হয়? তখন তাকে অ্যাপোজিশন বলা হয়। মনে আছে? মনে থাকার কথা, তাই না? এই যে দেখেন, বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। কি তথ্য? অ্যান ওভার পপুলেটেড কান্ট্রি ইজ নট রিচ। বাংলাদেশ ইজ নট রিচ, বাংলাদেশ অনেক ধনী না। বাংলাদেশ সম্পর্কে অতিরিক্ত তথ্য কি দিছে? অ্যান ওভার পপুলেটেড কান্ট্রি, তাই না? এই যে অতিরিক্ত তথ্য দিছে এটাকে আমি কি বলি? অ্যাপোজিশন। APPOSITION, এটাকে আমরা অ্যাপোজিশন বলে থাকি। আর যখন আমরা অ্যাপোজিশন ইউজ করি, আমরা তো সুন্দর মতো বলে দিয়েছিলাম, অ্যাপোজিশনের টাইমে যে শুরুতে আমরা একটা কমা দিই, তারপর যতটুকু আমি এক্সট্রা তথ্য দিব ততটুকু বলার পর আমরা আরেকটা কমা দিই। তো এটা হলো কমা ইউজার 1 নাম্বার সেক্টর। এখানে আর সবগুলো দেখেন অ্যাপোজিশন, হিজ আঙ্কেল, আঙ্কেল সম্পর্কে এক্সট্রা তথ্য, হু কেম হিয়ার ইয়েস্টারডে, এই দেখেন দুই সাইডে কমা দিচ্ছে, দেখছেন? তারপর দা ম্যান, মানুষ সম্পর্কে এক্সট্রা তথ্য, হু ওয়াজ রানিং টু অ্যান্ড ফ্রো। টু অ্যান্ড ফ্রো মানে হলো অনেক জোরে দৌড়ানো, মানে অনেক অনেক জোরে দৌড়ানো, এটাকে টু অ্যান্ড ফ্রো বলা হয়। দা ম্যান হু ওয়াজ রানিং টু অ্যান্ড ফ্রো, এটা একটা ফ্রেজ। এই যে দেখেন ম্যান সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, তো এই জন্য এটা আমাদের কি হবে? এটা আমাদের একটা অ্যাপোজিশন হয়ে যাবে। আর অ্যাপোজিশন যখন আমরা ইউজ করব, অ্যাপোজিশন অর্থাৎ কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দান করব, তখন শুরুতে একটা কমা, শেষে একটা কমা, এইভাবে বসে। ওকে, এটা হলো আমাদের কমার ব্যবহার। এবার আমরা একটা ব্যবহার দেখলাম, আরো অনেকগুলো ব্যবহার আছে, সেগুলো আমরা একটু দেখবো। দেখেন আরো অনেকগুলা ক্ষেত্রে এখানে একটা ইউজ আমরা দেখতেছি, এটা হলো যে অনেকগুলো জিনিস লিস্ট করতেছি তখন কমা ব্যবহার করা হয়। এই যে দেখেন, দ্য কালার্স ইন হিজ ড্রয়িং রুম আর গ্রিন, ব্ল্যাক অ্যান্ড ব্লু। এখানে আমরা কমা ইউজ করব না, এখানে ভুল করে কমা দেওয়া হয়েছে, এই কমাটা কেটে দেন। কারণ এন্ড এন্ড তো নিয়ে আসছি, যখন এন্ড নিয়ে আসবো তখন তো এখানে আমার আর কমার কোনো প্রয়োজন নেই। ওকে, দ্য কালার্স ইন হিজ ড্রয়িং রুম আর গ্রিন, ব্ল্যাক অ্যান্ড ব্লু, এই এন্ড এর আগে আর কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা হলো আমাদের কমার ইউজ, যে কমা কোথায় ব্যবহার করা হয়। তারপর she has 3 dogs, 2 cats and 4 hens, এই যে এন্ড এর আগে আর কমা দেওয়ার প্রয়োজন নাই, এটা ভুল করে দেওয়া হয়েছে। ওকে, সো এটা হলো কমার ইউজ, যে বিভিন্ন জিনিস লিস্ট করার জন্য। তারপর ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ যে ন্যারেশনটা আছে সেখানে ঊর্ধ্বতন কমার আগে কমা ইউজ করা হয়। সবগুলো পোর্শন গুলো আমি আপনাকে দেখাই দিচ্ছি যেন আপনি কখনো ভুল না করেন। এই দেখেন এখানে কমা, হি রিপ্লাইড কমা, দেখছেন? আই রিপ্লাইড, দেখেন কমা, দেখছেন? তারপর ঊর্ধ্বতন কমা শেষ হয়েছে, তারপর ফুল স্টপ। আপনি কি একটা জিনিস খেয়াল করছেন? ফুল স্টপ কিন্তু ঊর্ধ্বতন কমার পর বসছে, ঊর্ধ্বতন কমার মধ্যে ফুল স্টপ না, খেয়াল করছেন? ঊর্ধ্বতন কমার পর ফুল স্টপ বসছে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ওকে, এই এই জিনিস কখনো ভুল করবেন না। তারপর দুটো ক্লোজকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়। তারপর এখানে দেখেন, আই স হার ইন লন্ডন, আমি তাকে লন্ডনে দেখেছিলাম। ফায়ার আই লিভ ফর 20 ইয়ার্স, যেখানে আমি 20 বছরের জন্য কি করছিলাম, 20 বছরের জন্য যেখানে বসবাস করছিলাম। ক্লোজের কথা কি আপনাদের মনে আছে?
সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে করাইছিলাম। ক্লোজ মানে বলছিলাম খণ্ডবাক্য। খণ্ডবাক্য মানে কি? বড় একটা বাক্যের মধ্যে ছোট্ট একটা বাক্য। একটা ক্লোজ বা একটা খণ্ডবাক্যের স্ট্রাকচার কেমন হয়? একটা সাবজেক্ট থাকে, আরেকটা ফাইনাইট ভার্ব থাকে। এখন নন ফাইনাইট ভার্ব কতগুলো থাকবে এটা নিয়ে আপনার এবং আমার কোনো রকম মাথা ব্যথা ছিল না। আপনার কি মনে আছে? এই দেখেন, আই একটা সাবজেক্ট, স হলো মূল ভার্বের ভার্ব টু ফাইনাইট ভার্ব। এখানে আই একটা সাবজেক্ট, লিভড হলো মূল ভার্বের ভার্ব টু ফাইনাইট ভার্ব। এই দেখেন, আই স হার ইন এ লন্ডন একটা ক্লোজ, তারপর আই লিভ ফর 20 ইয়ার্স এটা একটা ক্লোজ। তো এটাই বলতেছে, দুটো ক্লোজকে যদি আপনি আলাদা করতে চান তখন আপনি একটা কমা দিতে পারবেন। এটাই। এখানেও দেখেন, অলদো হি ট্রাইড হিজ লেভেল বেস্ট। এই যে অলদোর পর হি একটা সাবজেক্ট, ট্রাইড হলো মূল ভার্বের ভার্ব টু, হি একটা সাবজেক্ট, কুড নট ম্যানেজ হলো মূল ভার্বের ভার্ব টু। দেখছেন, দুটো সাবজেক্ট, দুটো ফাইনাইট ভার্ব, এই জন্য এটাকে আমি কি বলবো? ক্লোজ। আর ক্লোজকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? তারপর দুটো অ্যাডজেক্টিভ যখন আপনি আলাদা আলাদা ভাবে ইউজ করবেন তখনও সেখানে কমা ব্যবহার করা হয়। দেখেন, হি হ্যাজ এ স্মল, তারপর কি বলতেছে? রেড ডগস। এই যে হি হ্যাজ এ শর্ট লিটল সিস্টার। তার মানে কি? আপনি দুটো অ্যাডজেক্টিভ পাশাপাশি বসাইতে চাচ্ছেন। এই যে হি হ্যাজ এ স্মল রেড ডগ, স্মল একটা অ্যাডজেক্টিভ, রেড একটা অ্যাডজেক্টিভ, দুটা কি অ্যাডজেক্টিভ না? আপনি বলেন তো। হ্যাঁ। তো দুটো অ্যাডজেক্টিভ আপনি যদি পাশাপাশি বসান তাহলে কেমন একটা ঝামেলা হয়ে যায় না? হ্যাঁ, দুটো তো দুই ধরনের ক্রাইটেরিয়া প্রকাশ করতেছে, একটা হলো স্মল, একটা হলো রেড। দুটো অ্যাডজেক্টিভ যদি পাশাপাশি বসে তখন একটা কমা বসবে। আপনি কমা ইউজ করতে পারেন, শুধুমাত্র একটুকুই বলা হয়েছে, এখানে কিচ্ছু বলেনি। দেখেন, হি হ্যাজ এ শর্ট লিটল সিস্টার। শর্ট মানে ওই হাইট বেশি না, লিটল মানে হলো ওর বয়স কম। তাহলে দুটো অ্যাডজেক্টিভ ইউজ করা হচ্ছে না একজনকে বোঝানোর জন্য? হ্যাঁ। তো সেই জায়গায় আপনি কমা ইউজ করতে পারেন। এটা এখানে কমা ইউজ করছে যে কমা ইউজ করার ডিফারেন্ট ওয়েজ, ডিফারেন্ট জায়গা এখানে আমরা দেখতে পারতেছি। তাহলে কি কি দেখলাম? প্রথমে দেখলাম হলো অ্যাপোজিশন, ওই সাইডের আগের পৃষ্ঠায়। তারপরে দেখলাম যে অনেকগুলা ওয়ার্ডকে আলাদা করার জন্য। তারপর দেখলাম ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে ঊর্ধ্বতন কমার আগে কমা বসে। তারপর দুটো ক্লোজকে আলাদা করার জন্য। তারপর দুটো অ্যাডজেক্টিভ যদি একই জনকে নির্দেশ করে সেই দুটো অ্যাডজেক্টিভকে আলাদা করার জন্য আমরা কি ইউজ করলাম? কমা ইউজ করলাম। ওকে, কমার ইউজ গুলো দেখতেছি, এখানেই শেষ না। এটা অনেক বড় একটা ব্যাপার। মান্থ ডে ইয়ার ফরম্যাটে তারিখ লিখলে কমা ব্যবহার করতে হয়। বুঝি নাই ভাইয়া? এই দেখো, এইদিকে তাকাও। এপ্রিল 12, 1992, তুমি যদি প্রথমে মান্থ লেখো, তারপরে মানে ডে লেখো, অর্থাৎ কত তারিখ, এটা যদি তুমি লিখতে চাও 1 থেকে 31 তারিখের মধ্যে যে কোনো তারিখ যদি লিখতে চাও, তারপর যদি বছর লিখতে চাও, এই যে তিনটা ফরম্যাট, এই ফরম্যাটে অবশ্যই এই দেখো, মাসের নাম লিখবা, তারপরে দিনের নাম, অর্থাৎ কত তারিখ, দিনের নাম বলতে তারিখ বুঝাচ্ছে, কত তারিখ, তারিখ লিখবা, তারিখের পর একটা ঠাস করে কমা দিতে হবে, তারপর লাস্টে ফুল স্টপ। এটা মাস্ট, এইটা মাস্ট, এই যে এখানে একটা কমা দিতে হয়। মান্থ, তারিখ, তারপর সাল, এই তিনটা জিনিস, তারিখের পর একটা কমা বসে, এটা মাথায় রাখবা সব সময়। এটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এটা সবাই ভুল করে থাকে। আপনারা যখন একটা অ্যাপ্লিকেশন লেখেন, এখানেও এই ফরম্যাটটা ইউজ করতে হয়। আপনি এই ফরম্যাট ইউজ করেন না, আপনি অন্যরকম ফরম্যাট ইউজ করেন, তাহলে কি হবে? তাহলে তো হবে না। তারপর কাউকে নাম ধরে যদি সরাসরি সম্বোধন করেন, তার আগে কমা ব্যবহার করা হয়। থ্যাঙ্কস আ লট ফর ইওর হসপিটালিটি। হসপিটালিটি মানে হসপিটালে ভর্তি করানো না, হ্যাঁ। হসপিটালিটি মানে হলো আপ্যায়ন, আতিথি আপ্যায়ন, এটাকে হসপিটালিটি বলা হয়। তো কারো নাম ধরে কোনো কিছু বলতেছি না, এই যে দেখেন কমা ইউজ করছি, এটাই আমি বলার চেষ্টা করতেছি। তারপর এখানে যদি আমরা আরো দেখার চেষ্টা করি, প্রিন্সিপাল ফ্রেজকে মূল ক্লোজ থেকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়। এটা কি আমরা জানি না? একটু চিন্তা করে দেখেন তো। এই দেখেন, উই একটা সাবজেক্ট, কেম একটা মূল ভার্বের ভার্ব, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব মিলে এটা একটা ক্লোজ। মনে পড়ে? মনে পড়তেছে। ওকে। তো এটা একটা কোন সেন্টেন্স? এটা একটা সিম্পল সেন্টেন্স। কেন? উই একটা সাবজেক্ট, কেম একটা মূল ভার্বের ভার্ব টু ফাইনাইট ভার্ব, এছাড়া কি আর কোনো ফাইনাইট ভার্ব আছে? না। টুনো একটা মূল ভার্বের ভার্ব ফাইভ নন ফাইনাইট ভার্ব, ওয়াচিং একটা মূল ভার্বের ভার্ব ফোর নন ফাইনাইট ভার্ব। এখানে কোনো ফাইনাইট ভার্ব আমরা দেখতে পাচ্ছি না। একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি, তাই এটা আমাদের একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স, এই যে ওয়াচিং দ্য নিউজ, এটা আমাদের হেল্প করতেছে, হেল্পিং ক্লোজ, সাহায্য করতেছে। তাই এখানে আমি একটা কমা দিয়ে আলাদা করে দিচ্ছি, যে হিয়ারিং দ্য ভয়েস আই নিউ ইউ, এই যে কমা ইউজ করছে। তো আপনি যদি দুটা ক্লোজকে আলাদা করতে চান, আগের যে স্ট্রাকচার বলেন এটাই, এখানে আর কি প্রিন্সিপাল কথা এক্সট্রা করে যুক্ত করে দিচ্ছে। প্রিন্সিপাল ক্লোজ বা প্রিন্সিপাল ফ্রেজ কি, এটা তো আমরা জানি, এটা তো আমরা আগে থেকেই পড়ে আসছি, তাই না? সো এই আর কি আমাদের এখানে ব্যাপারটা দেখতেছি। তারপর ট্যাগ কোশ্চেনকে আলাদা করতে কমা ব্যবহার করা হয়। দেখেন, হি নোজ দ্য ম্যাটার, এই যে কমা, তারপর ডাজেন্ট হি, সে কি জানে না, এই যে ট্যাগ কোশ্চেনকে আলাদা করতে কমা ইউজ করে, দেখছেন? তো ট্যাগ কোশ্চেনকে আলাদা করতে আমাদের কমা ইউজ করা হয়। এই আপনি এগুলো আগে থেকেই পড়ে আসছেন, কিন্তু একত্রে গোছানো কোথাও পার নাই। এই গোছানোটা আমরা এখানে দেখাচ্ছি যাতে করে আপনার জন্য সুবিধা হয়। তো কমা ইউজের শুধুমাত্র এই কটা ফ্যাক্টরি ছিল। এবার আমরা কোথায় চলে আসবো?
নোট অফ এক্সক্লামেশন। নোট অফ এক্সক্লামেশন অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময় সূচক যে সেন্টেন্স সেখানে ব্যবহার করা হয়। এই যে কাউকে ওয়ার্ন করার ক্ষেত্রে এক্সক্লামেটরি মার্ক ইউজ করা হয়। কিভাবে? এই দেখেন, while walking through a forest, যখন থ্রু মানে ভেতর দিয়ে, ওয়াকিং মানে হেঁটে, ফরেস্ট মানে বন, আর while মানে যখন, যখন বনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, a father suddenly told his son, একজন একজন বাবা হঠাৎ told his daughter, তার কন্যাকে বলেছিল, ওয়াচ আউট, দেখে হাঁটো, দেখে হাঁটো, ওখানে শত্রু থাকতে পারে, যেটা পাবজি বা ফ্রি ফায়ারের মধ্যে বলে ওয়াচ আউট। ব্যাপারটা এরকম যে কাউকে সতর্ক করার জন্য। তো আপনি সতর্ক করার ক্ষেত্রে নোট অফ এক্সক্লামেশন ইউজ করতে পারেন, এটা হয়তো আপনি কখনো জানতেনই না, রাইট? সো এই জিনিসগুলো আপনার যদি, আপনার তো এইচএসসি তে আসবেই, এত ডিপ কখনো দিবে না, যদি দিয়ে দেয় এই সতর্ক করার ক্ষেত্রে আপনি নোট অফ এক্সক্লামেশন ইউজ করবেন, এটা হয়তো আপনি জানতেন না। এই যে আকস্মিকতা এবং আবেগ কম্পিত কোনো এক্সপ্রেশন প্রকাশের ক্ষেত্রে নোট অফ এক্সক্লামেশন ইউজ করতে হয়। আরো কখন কখন ইউজ করতে হয়, এই দেখেন, ডিরেক্টের ক্ষেত্রে এক্সক্লামেটরি মার্ক ইউজ করা যায়। ডোন্ট এন্টার দ্য রুম, এখানে আপনি কাউকে সতর্ক করতে যাচ্ছেন না, আমি জানি হ্যাঁ এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, লাস্টে ফুল স্টপ হয়তো খুব ভালো, বাট এখানে আপনি কি একজনকে সতর্ক করতে চাচ্ছেন, ডোন্ট এন্টার দ্য রুম, এর মধ্যে সাপ আছে সাপোজ, তো এটা যদি আপনি একটু সতর্ক করার উদ্দেশ্যে বলেন, তাই না, সতর্ক করতেছেন, এই সতর্ক করার উদ্দেশ্যে আপনি ফুল স্টপের পরিবর্তে সেখানে নোট অফ এক্সক্লামেশন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে এক্সেপশনাল ইউজ গুলা, এই এক্সেপশনাল ইউজ গুলার ক্ষেত্রে আমরা মার্ক কম পাই, আপনি সব লিখে দিয়ে আসেন, বাট ভাইয়া মার্ক কেন কম পাইলাম, বাট আপনি এটা জানতেনই না। আমি জানি না এটা আপনি এর আগে শিখছেন কিনা এই এই জিনিসগুলো। এটা একদম মানে হায়ার লেভেলে যত রকম ঝামেলা আছে সবগুলো আমরা ইনক্লুডেড এখানে করার চেষ্টা করেছি। তারপর অনুভূতি, সারপ্রাইজ, হ্যাপিনেস, ফিলিংস, এগুলো বোঝানোর ক্ষেত্রে নোট অফ এক্সক্লামেশন ইউজ করা হয়। যেমন স্টপ ইওর মাউথ, এখানে মানে রাগ দেখায় বলতেছি, আবেগ প্রকাশ করতেছি না, মানে ব্যাপারটা ধরেন সে আপনার ছেলে হয়ে আপনার সাথে অনেক বাজেভাবে তর্ক করতেছে, আপনার স্টপ ইওর মাউথ, আপনি আবেগ প্রবণ হয়ে এই কথাটা বললেন না, বললেন, এই জন্য এখানে নোট অফ এক্সক্লামেশন ইউজ করছি। এটা অ্যাঙ্গার, এই যে রাগ, আবেগ, আবেগের মধ্যে কি পড়ে, অ্যাঙ্গার একটা রাগ, রাগ প্রকাশের ক্ষেত্রে নোট অফ এক্সক্লামেশন। তারপর ফেয়ার, ভয় প্রকাশের ক্ষেত্রে দ্য স্নেক ইজ গোয়িং টু বাইট দ্য চাইল্ড, এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, খেয়াল করে দেখেন, বাট যেহেতু ভয় প্রকাশ করতেছে তাই নোট অফ এক্সক্লামেশন হয়ে গেছে, অ্যাসার্টিভের লাস্টে নোট অফ এক্সক্লামেশন, ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর। তারপরে হ্যাপিনেস, গুড টু সি ইউ, তোমাকে দেখে অনেক ভাল লাগতেছে, এই যে হ্যাপিনেস। তারপর সারপ্রাইজ, দ্য ট্রেন ইজ লেট ইন জাপান, জাপানের ট্রেন কখনো লেট করে না, রাইট? ট্রেন জাপান লেট করছে, এটা সারপ্রাইজ করার ক্ষেত্রেও আবেগ প্রকাশের ক্ষেত্রেও আপনি নোট অফ এক্সক্লামেশন ইউজ করা হয়ে থাকে। তারপর ক্যাজুয়াল রাইটিং এও মাঝে মাঝে নোট অফ এক্সক্লামেশন ইউজ করা হয়, মানে কোনো আবেগ ছাড়াই আপনি বলতেছেন, নর্মালি এরকম করে বলতেছেন, ধরেন আপনার আপনার গার্লফ্রেন্ড, হ্যাঁ, তো আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, নর্মালি কি আপনি বলবেন শি ইজ লিভিং মি, সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, এইভাবে কি বলবেন, নাকি আবেগপ্রবণ হয়ে বলবেন শি ইজ লিভিং মি, সে আমাকে ছেড়ে যাচ্ছে, আসলেই এটা তো আমি ভাবতেই পারতেছি না, ইউ আর টকিং লাইক এ ফুল, মানে আপনি অনেক ইন্টেলিজেন্ট একটা ব্যক্তি, ইউ আর টকিং লাইক আ ফুল, তুমি একটা বোকার মতো আচরণ করতেছো, কথা বলতেছো, এটা মানা যায়? মানা যায় না তো। তো এরকম ক্যাজুয়াল সেন্টেন্সেও কখনো কখনো আপনার নোট অফ এক্সক্লামেশন ইউজ করা যেতে পারে। এটা ডিপেন্ড করবে যে আপনি যে প্যাসেজটা পড়তেছেন ওই প্যাসেজে কোন রকম আপনার আবেগ প্রয়োজন আছে কিনা, যেখানেই আবেগ প্রয়োজন হবে সেখানেই আপনি নোট অফ এক্সক্লামেশন ইউজ করবেন, সেটা যেই সেন্টেন্সই হোক, সেটা আপনার অ্যাসার্টিভ হোক, ইম্পারেটিভ হোক, অপটেটিভ হোক, উই ডোন্ট কেয়ার, ইট ক্যান বি এনি সেন্টেন্স, রাইট? You can use their note of exclamation mark because you have to show their your feelings, ফিলিংস প্রকাশের ক্ষেত্রে আপনার এটা আসলে ইউজ করতে হয় নোট অফ এক্সক্লামেশন, যেখানেই আপনি ফিলিংস প্রকাশ করতে যাবে সেখানেই নোট অফ এক্সক্লামেশন ইউজ করে দিবেন, ইউজ করে ফেলবেন। তো এটাই আসলে দিন শেষে এইখানে বোঝানো হচ্ছে, আর কোনো কিছু বোঝানো হচ্ছে না। ক্যাজুয়াল রাইটিং মানে নর্মাল, কোনো কিছু নাই, আবেগ টাবেগ কিছু নাই, বাট আপনি হট করে ইউজ করলেন, তার মানে ওই সেন্টেন্সে আপনি আবেগ প্রকাশ করে দিলেন, তো আবেগ প্রকাশ করার ক্ষেত্রে আসলে নোট অফ এক্সক্লামেশন ইউজ করা হয়। এবার নোট অফ ইন্টারগেশন মানে হোয়াট চিহ্ন কখন ইউজ করা হয়, তো এক নাম্বার সবাই বুঝি কোশ্চেন করার ক্ষেত্রে ইউজ করা হয়। দুই নাম্বার, এই যে দেখেন কোশ্চেন করতেছি ইনডিরেক্ট, ডিরেক্ট সেন্টেন্সে উদ্ধৃতন কমার মধ্যে কোশ্চেন করতেছি, এই ক্ষেত্রে ইউজ করা হয়, এটাও আপনি জানেন। আর কোথায় কোথায় ইউজ করা হয় এটা আমরা একটু দেখার চেষ্টা করব। সো এই যে এখানে দেখতেছেন, ইট ক্যান অলসো বি ইউজড ইন এ ব্র্যাকেট টু শো, দ্য আনকনভিন্সড মোড সিচুয়েশন অফ আ রাইটার, দ্য ট্রেন টাইম টেবল purports to be accurate, মানে এখানে একটা সন্দেহ প্রকাশ করতে চাচ্ছি, ব্যাপারটা এরকম যে খেয়াল করেন, দ্য ট্রেন টাইম টেবল purports to be accurate, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে বলতেছে ওই ট্রেন, জাপানের ট্রেন টাইম টেবল সবসময় অ্যাকুরেট থাকে, হ্যাঁ,
ওটা ওটা কখনো উল্টো হয় না, 1 সেকেন্ড পরেও আসে না, 1 সেকেন্ড আগেও আসে না, এটা হলো আপনার নর্মালি বলতেছে। এখন আপনি এখানে সন্দেহ প্রকাশ করতে যাচ্ছেন, একটা সন্দেহ, এই যে আনকনভিন্সড মুড মানে সন্দেহ, সিচুয়েশন অফ এ রাইটার। আপনি এখানে সন্দেহ প্রকাশ করতে যাচ্ছেন যে জাপানের ট্রেন আসলেই 1 সেকেন্ড লেট করে না, এটা কি অ্যাকিউরেট? এটা পৃথিবীর সবাই জানে অ্যাকিউরেট, দ্য ট্রেন টাইম টেবল পারপোজ টু বি অ্যাকিউরেট, সবাই জানে পৃথিবীর। এখন আপনি সন্দেহ প্রকাশ করতেছেন আসলেই অ্যাকিউরেট। এই সন্দেহ প্রকাশ করার ক্ষেত্রে ওয়াট চিহ্ন প্রকাশ করতে হয় ব্র্যাকেটের মধ্যে। এই 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 জিনিসের ইউজ হয়তো আপনি জানতেনই না, বাট এই জিনিসটা আমি ক্লাস 3-4 থেকে জানি, মানে ডিপলি শিখছি এই জিনিসগুলো আমি। সো ব্যাপারটা কি দাঁড়ালো, সন্দেহ প্রকাশ করার ক্ষেত্রে আপনার ব্র্যাকেটের মধ্যে কি ইউজ করা হয়, নোট অফ ইন্টারগেশন ইউজ করা হয়, অর্থাৎ কোশ্চিনবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন ইউজ করা হয়। এটা একটু মাথায় রাখবেন, এটা যেন আপনাদের ভুল না হয়। ওকে, যদি এত ডিপ কোশ্চেন কখনোই আপনার আসবে না, এটা আপনার ভার্সিটি অ্যাডমিশন আসতে পারে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট এভাবে, বাট কখনো আমরা এইচএসসি এগুলো দেখি না, আসলে এইচএসসি তে এত ডিপ আসে না, রাইট? তো আপনার নোট অফ এক্সক্লেমেশন, সরি, নোট অফ ইন্টারগেশন দুই জায়গাতেই, একটা কোশ্চেন করার ক্ষেত্রে আর একটা সন্দেহ প্রকাশ করার ক্ষেত্রে। সন্দেহ প্রকাশ করলে আপনার কি ব্র্যাকেটের ভিতর নোট অফ ইন্টারগেশন ইউজ করা হবে। ওকে, এরপর সেমিকোলনের ব্যবহার। সেমিকোলন কোথায় ব্যবহার করা হচ্ছে খেয়াল করেন। সেমিকোলন এমন একটা ব্যাপার যে মানে সাংঘর্ষিক, কমার মধ্যে সাংঘর্ষিক একটা রূপ নির্দেশ করে থাকে। যেমন দেখেন, এই যে দেখেন, দুটো একই রকম বাক্যকে যদি আপনি সংযুক্ত করতে চান, তখন কমা না ইউজ করে সেমিকোলন ইউজ করবেন। কমা কেন ইউজ করি? কমা ইউজ করি পৃথক করার জন্য, দুটো বাক্যকে পৃথক করার জন্য। কিন্তু সেমিকোলন কেন ইউজ করতেছি? দুটো একই রকম বাক্যকে সংযুক্ত করার জন্য। মাই কার ইজ গ্রিন, এই দেখেন, মাই কার সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এখানে অ্যাডজেক্টিভ। এই যে মাই ব্রাদার্স সাবজেক্ট, তারপরে ইজ ভার্ব, তারপরে এখানে অ্যাডজেক্টিভ। দুটো একই রকম সেন্টেন্স না? দুটো একই রকম সেন্টেন্সকে আপনি মাই কার ইজ গ্রিন এন্ড মাই ব্রাদার্স ইজ রেড, এই এন্ড ইউজ না করে আপনি এন্ড এর পরিবর্তে এখানে সেমিকোলন ইউজ করতে পারেন। তার মানে আপনি কি লিখতে পারবেন, এন্ড এর পরিবর্তে আমরা সেমিকোলন ইউজ করতে পারবো। যেখানে দেখবেন এন্ড এর প্রয়োজন আছে, একটা কনজাংশন প্রয়োজন আছে, কিন্তু আপনার নাই, সেন্টেন্সে কনজাংশন নাই, জাস্ট মাই মাই কার ইজ গ্রিন, মাই ব্রাদার্স ইজ রেড, এরকম দেওয়া আছে। তো দেখতেছেন দুটাকে সংযুক্ত করতে হবে। কেন সংযুক্ত করতে হবে? মাই কার সাবজেক্ট ইজ ফাইনাইট ভার্ব, মাই ব্রাদার সাবজেক্ট ইজ ফাইনাইট ভার্ব, দুটো সাবজেক্ট দুটো ফাইনাইট ভার্ব আছে। তো আপনার একটা কনজাংশন লাগবে না দুটো সাবজেক্ট দুটো ফাইনাইট ভার্বকে সংযুক্ত করার জন্য? হ্যাঁ। এখন কনজাংশন বা নাই, আমি কি করব? যেহেতু নাই, ফাইন, সেমিকোলন ইউজ করে দাও। তাই আমি এখানে আসলে সেমিকোলন ইউজ করছি, এন্ড এর পরিবর্তে সেমিকোলন ইউজ করা হয়ে থাকে। এবার দেখেন, ফাইনালি, সিমিলারলি, অলসো, বিসাইডস, হাউএভার, নেক্সট, দেন, মিনহোয়াইল, দেয়ারফর, লাইকওয়াইজ, ফার্দারমোর, ইটসেট্রা, কনজাংটিভ অ্যাডভার্বের আগে সাধারণত সেমিকোলন ইউজ করা হয়ে থাকে। মানে এই ওয়ার্ড গুলোর আগে আপনি কি ইউজ করবেন? সেমিকোলন। এই যে আল গো টু দ্য স্কুল, দেন আল ওয়াচ আ মুভি, এই যে আমি আই উইল এর পরিবর্তে আউল বলতেছি, আউল। এটা ব্রিটিশ এক্সেন্টে হয়, খুব দ্রুত উচ্চারণ করার ক্ষেত্রে। আল গো টু দ্য স্কুল, দেন আল ওয়াচ আ মুভি। আর ব্রিটিশরা এ কে আ, স্বরীয়তা ফলাকারে আ উচ্চারণ করে। আল গো টু দ্য স্কুল, দেন আল ওয়াচ আ মুভি, রাইট? অনেক স্পিডে যখন আপনি বলবেন তখন এইভাবে আসলে বলা হয়। তো এই ওয়ার্ড গুলোর আগে আপনার সেমিকোলন ইউজ করতে হয়, এটা একটা ইউজ। ওকে, তারপর লোকেশন, ডেট, নেম, ডিসক্রিপশন, লিস্ট বানানোর ক্ষেত্রে সেমিকোলন ব্যবহার করা হয়। এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এটা আপনি একটু আগে শিখে আসছেন। এই যে মাসের পর তারিখ, তারিখের পর কি কমা হয়, তারপর কি হয়, তারপর সালের নাম হয়, এটা তো আপনি দেখে আসছেন, রাইট? এখন আপনি ধরেন এইরকম 3টা ডেট, আপনি বলতে চাচ্ছেন যে আমার পরীক্ষা, আপনার ধরেন আপনার 12টা সাবজেক্ট বা 10টা সাবজেক্টের পরীক্ষা নেই এসএসসি, হ্যাঁ, এই 10টা সাবজেক্টের পরীক্ষা কোন কোন তারিখে কোন কোন দিনে হবে, আপনি একটা লিস্ট বানাইতে চাচ্ছেন, এইটা লিস্ট বানাইতে চাচ্ছেন, রাইট? এক এক দিন এক এক পরীক্ষা না? তো লিস্ট বানানোর ক্ষেত্রে আপনি বলতেছেন যে মাই এক্সামস আর, এটা বলার পর বলতেছেন জুন 12, 2021, তারপর সেমিকোলন দিলেন, তারপর এপ্রিল 20, 2026 সেমিকোলন দিলেন, জানুয়ারি 6, 2027 ফুল স্টপ দিয়ে শেষ করে দিলেন, বুঝছেন? তো অনেকগুলো ডেট একত্রে অর্গানাইজড করার জন্য মাঝখানে কি ইউজ করা হয়? সেমিকোলন ইউজ করা হয়, অনেক ইম্পর্টেন্ট। তারপর লোকেশনের ক্ষেত্রেও দেখেন, লিভ ইন ঢাকা বাংলাদেশ, সে কোথায় কোথায় বসবাস করে, একটা শেষ, প্যারিস ফ্রান্স, শেষ। মানে সেন্টেন্সটা কিন্তু আমরা শেষ করিনি, তাই না? সংযুক্ত করতেছি, অর্থাৎ এন্ড দ্বারা সংযুক্ত করা হয় না? তো এন্ড এর পরিবর্তে ভাই সেমিকোলন ইউজ করতেছে। এই দেখো, ঢাকা বাংলাদেশ প্যারিস, এখানে এন্ড ইউজ করতে পার, সেমিকোলন দিচ্ছে। প্যারিস ফ্রান্স এন্ড ইউজ করতে, এই যে সেমিকোলন দিচ্ছে। এই হলো আমাদের আর কি ব্যাপার। তবে এই যে এখানে তুমি দেখো, এখানে তো আমি এন্ড ইউজ করেই ফেলছি, তাই না? তো এখানে আর এই সেমিকোলনটা ইউজ করার দরকার নেই, যেহেতু এন্ড ইউজ করেই ফেলছি, এন্ড এর পরিবর্তে সেমিকোলন ইউজ করা হয়। তো এই জিনিসটা আপনি একটু ঠিক করে নিন, এটা ভুল করার দরকার নেই। তারপরে যে দেখেন, নেম এন্ড ডিসক্রিপশন, মাই ফেভারিট পার্সন আর নজরুল ইসলাম, মাই ইংলিশ টিচার, নজরুল ইসলাম কমা দিলাম, তারপর বললাম মাই ইংলিশ টিচার, একজন।
আরেকজনের ডেসক্রিপশন দিচ্ছি। তারপর মিস্টার কোহিনুর ইসলাম, মাই ম্যাথ টিচার। তারপর মিস্টার তপন চক্রবর্তী, মাই বেঙ্গলি টিচার। সো এই হলো ইউজ, যে একটা থেকে আরেকটা পৃথক করার জন্য এন্ড এর পরিবর্তে আপনি সেমিকোলন ইউজ করতে পারেন। এটা অনেক 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 পারফেক্ট একটা ইউজ, আপনি হয়তো এর আগে জানতেন না। তো প্লিজ এটা ভুল করবেন না, এটা একটু কষ্ট করে শিখে নেবেন, এটা ভুল করা যাবে না, ওকে? তাহলে কয়টা ক্ষেত্রে মেইন ব্যাপার কি দাঁড়াইলো? এন্ড এর পরিবর্তে সেমিকোলন ইউজ করা হচ্ছে, আর এই এই ওয়ার্ডগুলো দেখতেছি, এই ওয়ার্ডগুলোর আগে সেমিকোলন ইউজ করা হচ্ছে, ওকে? আর অনেকগুলো লিস্ট সাজানোর জন্য, তারিখের লিস্ট, জায়গার লিস্ট, নামের লিস্ট, এগুলো সাজানোর ক্ষেত্রেও আমরা সেমিকোলন ইউজ করতেছি। এই তিন ধরনের কাজে আমরা আসলে দিন শেষে সেমিকোলন ইউজ করতেছি, ওকে? এবার আসতেছে হলো কোলন, ইউজ অফ কোলন। কোলন কখন ইউজ করা হয়? দেখেন, কোনো বাক্যের ব্যাখ্যার প্রকাশ করার জন্য কোলন ইউজ করা হয়ে থাকে। কোনো বাক্যের ব্যাখ্যা দেওয়ার জন্য কোলন ইউজ করা হয়ে থাকে। কিরকম? এই যে দেখেন, হি লাইকস মেনি ফুডস, এই মেনি ফুডস এর ব্যাখ্যা দিবে। কি কি ফুডস? কোলন দিলাম, দিয়ে অ্যাপলস, পাইনাপেলস, অরেঞ্জ, তারপর ব্রকোলি, এইগুলো আমি দিলাম। এই যে আমি ব্যাখ্যা দিতেছি, এলিব্রেট করতে চাচ্ছি। তো এলিব্রেট করার ক্ষেত্রে আসলে কি ইউজ করা হয়ে থাকে? আমার কোলন ইউজ করা হয়ে থাকে। তারপর দেখেন, হি ওয়ান্টস অনলি ওয়ান থিং, এই অনলি ওয়ান থিং এর ব্যাখ্যা দিব। অনলি ওয়ান থিং জিনিসটা কি? আর জব, মানে তার একটা জিনিসই দরকার, ব্যাখ্যা দিচ্ছি, এক্সপ্লেনেশন দিচ্ছি, ইএক্সপি, এক্সপ্লেনেশন দিচ্ছি। এক্সপ্লেনেশন দেওয়ার ক্ষেত্রেই কোলন ইউজ করা হয়। তার একটা জিনিসই দরকার, কি? জব। এই জন্য এখানে কোলন ইউজ করছি। সে অনেকগুলো খাবার পছন্দ করে, খাবার সম্পর্কে ব্যাখ্যা দিব, কোন কোন খাবার? অ্যাপল, পাইনাপেল, অরেঞ্জ, ব্রকোলি। শেষ। এই জন্য এখানে আমার কোলন ব্যবহার করা হয়। কোলনের পরের অংশকে গুরুত্ব প্রদান করার জন্য কোলন ব্যবহার করা হয়। মানে গুরুত্ব দিব, কোনো কিছুতে আমি গুরুত্ব দিতে চাই, গুরুত্ব দেওয়ার জন্য কোলন ব্যবহার করা হয়। যেমন দেখেন, হি ওয়াজ ফিট ফর দ্য জব অ্যাজ হি হ্যাড এক্সপিরিয়েন্সড ইন ওয়ান ফিল্ড। সে যেহেতু এক জায়গায় কাজ করে আসছে, তাই সে এই কাজের জন্য আসলে ফিট ছিল, যোগ্য ছিল। টিচিং, এই যে গুরুত্ব দিলাম, যে এত কিছু বলতেছি, হি ওয়াজ ফিট ফর দ্য জব অ্যাট হি এক্সপিরিয়েন্স ইন ওয়ান ফিল্ড, তারপরে গুরুত্ব দিতে চাই, জিনিসটা কি? টিচিং। এই গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে কোলন ইউজ করা হয়ে থাকে। এটা হয়তো আপনি কখনোই জানতেন না, আজকে আপনি শিখলেন। সো গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে কি ইউজ করা হয়? আমার কোলন ইউজ করা হয়ে থাকে, ওকে? তারপর স্যালুটেশন আর গ্রেটিংস এর পর কমা ব্যবহার করা হয়ে থাকে। কমা মানে কাউকে আপনি কি করতে চাচ্ছেন? স্যালুটেশন মানে হলো যে কারো উদ্দেশ্যে কোনো সতর্কবাণী প্রকাশ করা। স্যালুটেশন মানে কি? সতর্কবাণী প্রকাশ করা, সতর্কবাণী। লিখে নিন। আর গ্রিটিংস মানে কি? কাউকে অভিনন্দন জানানো, কাউকে অ্যাপ্রিসিয়েট করা, অভিনন্দন বা অ্যাপ্রিসিয়েট, ওকে? এই দুটো লিখে নেন। যেমন দেখেন, ডিয়ার ম্যাম, তার মানে কি? এখানে আপনি গ্রিটিং জানাচ্ছেন, এই জন্য কোলন। তারপর টু হোম ইট মে কনসার্ন, যার জন্য এটা সতর্কবাণী, প্রবণতা, সে এই দিকে তাকান। টু হোম ইট মে কনসার্ন মানে যার জন্য প্রয়োজন সে এই দিকে তাকান, রাইট? সতর্ক করতেছে, অর্থাৎ স্যালুটেশন দিচ্ছে। এই সতর্ক করার ক্ষেত্রে আমরা কি ইউজ করি? কোলন ইউজ করে থাকি। তাহলে আমি যদি একত্রে আবার রাফলি বলি, তাহলে কি দাঁড়াবে? ইএক্সপি, এক্সপ্লেনেশন দেওয়ার ক্ষেত্রে কোলন ইউজ করা হয়। তারপর ইম্পর্টেন্স বোঝানোর ক্ষেত্রে অনেক কিছু বলার পর কোলন ইউজ করা হয়। তারপর স্যালুটেশন মানে সতর্কবাণী, গ্রিটিংস মানে অভিনন্দন, এই দুইটার ক্ষেত্রে কোলন ইউজ করা হয়। যে ডিয়ার ম্যাম, যে টু হোম ইট মে কনসার্ন, এই চারটা কেজে আপনি শুধুমাত্র পৃথিবীতে কোলন ইউজ করতে পারবেন। এছাড়া আর কোনো কেজ আসলে নাই ইউজ করার মতো। এই কয়টা কেজে আসলে দিন শেষে থেকে যায়, ওকে? কোটেশন মার্ক, কোটেশন মার্ক তো আমরা সবাই জানি, ইন ডিরেক্ট সেন্টেন্স যেটা, এই যে কমার পর উদ্ধৃতন কমা, কোটেশন মার্কটা ইউজ করা থাকে। এটা আপনি জানেন, আমিও জানি, যে হি সেইড, এই যে কোটেশন মার্ক ইউজ করছে, দেখছেন? এই জিনিস খেয়াল করছেন? তো এটা তো আমরা সবাই জানি, এটা আসলে না বোঝারও কোনো কিছু দেখতেছি না। বাট এইটা আমরা জানি না, এই যে পোমস, শর্ট স্টোরিজ, চ্যাপ্টার, আর্টিকেল ইত্যাদি থেকে উদ্ধৃতি নেওয়ার ক্ষেত্রে কোটেশন মার্ক ইউজ করা হয়ে থাকে, এটা আমরা জানি না। বাই ফেভারিট পোয়েম বাই জসিমউদ্দিন ইজ কবর। এই যে কোন একটা জিনিসকে আপনি হাইলাইট করতেছেন, হাইলাইট করার ক্ষেত্রে কোটেশন ইউজ করা। হাইলাইট, হাইলাইট মানে সবার সামনে উঠাই ধরো, ওকে? হাইলাইট, হাইলাইট করার ক্ষেত্রে কি ইউজ করা হয়? কোলন ইউজ করা হয়ে থাকে, কোলন না, কোটেশন মার্ক ইউজ করা হয়ে থাকে। এই যে মাই ফেভারিট পয়েন্ট বাই জসিমউদ্দিন ইজ কবর, এটাকে আমি হাইলাইট করতে চাই, তাই এটাকে আমি কার মধ্যে দিয়েছি? কোটেশন মার্ক। তারপরে হ্যাভ ইউ এভার হার্ড দ্য নেম অফ আর্টিকেল, এই যে আর্টিকেলকে হাইলাইট করতেছে, কোন আর্টিকেল? ফেভারিট পয়েম, পয়েমকে হাইলাইট করতেছি, কোন পয়েম? আর্টিকেলকে হাইলাইট করতেছি, হাউ টু স্পিক ইংলিশ উইথ বেটার এক্সেন্ট, এই যে এই আর্টিকেলকে আমি হাইলাইট করতে চাচ্ছি, তাই এটাকে আমি কোলনের মধ্যে দিলাম। তারপর এটাকে হাইলাইট করব, ইজ দ্য থার্ড চ্যাপ্টার অফ দ্য বুক, থার্ড চ্যাপ্টার অফ দ্য বুককে হাইলাইট করতে চাই, নাম কি? দ্য হিউম্যানিটি, এই জন্য এটাকে আমি হাইলাইট করার জন্য কি দিলাম? কোলন দিলাম। তাহলে লিখে নিবেন যে ডিরেক্ট, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন, DIRECT,
ডিরেক্ট ন্যারেশনে আপনার কোটেশন মার্ক ইউজ করা হয়। আর যে কোনো কিছুকে হাইলাইট করার জন্য যদি আমি টার্গেট করে দিই, যে ফেভারিট পয়েম উল্লেখ করছি, ফেভারিট পয়েম বলছি জসিমউদ্দিনের লেখা, এখন সেই পয়েমটা কি সেটা তার নামও আমি বলবো, তখন এই যে হাইলাইট। তারপর হ্যাভ ইউ এভার হার্ড দ্য নেম অফ আর্টিকেল, আর্টিকেল আমি উল্লেখ করে ফেলাইছি, সেই আর্টিকেলের নামও বলতে চাই, এই যে হাইলাইট করব, কোটেশন মার্ক। তারপর থার্ড চ্যাপ্টার অফ বুকস আমি বললি, এটা বললেই তো হয়ে যায়, বাট ওই থার্ড চ্যাপ্টার অফ দ্য বুক জিনিসটা কি ওটা হাইলাইট করেছি, যে দা হিউম্যানিটি। দেখছেন, এই হলো আমাদের হাইলাইটিং ফ্যাক্টর। হাইলাইট করার ক্ষেত্রে কোটেশন মার্ক আমরা ইউজ করব। আর কোন ক্ষেত্রে ইউজ করা হয়? কোন শব্দের যদি আপনি দেখেন একটি শব্দের তার প্রথাগত পারিভাষিক অর্থ না বুঝিয়ে সেই শব্দকে কোটেশন মার্ক হিসেবে ব্যবহার করতে পারেন। ব্যাপারটা কি? শি ওয়াজ ডিলাইটেড টু সি ইউ, তার মানে কি? শি ওয়াজ নট ভেরি ডিলাইট, এই ব্যাপারটা হয়তো আপনি বুঝেন নাই, আমি আপনাকে সহজ করে বুঝে দিচ্ছি, দাঁড়ান দেখেন। হোয়াট ডাজ দ্য ডক্টর ক্লেম, এখানে কি বলতে যাচ্ছে? দ্য স্পিকার ডাজেন্ট রিয়েলি থিঙ্ক দিস পারসন ইজ আ ডক্টর। ওকে, তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো? একটা শব্দের তার প্রথাগত অর্থ না বুঝিয়ে অন্য কিছু বুঝাইতে চাইলে, অর্থাৎ আমরা অনেক সময় এ করে বলি না, যে মানে রাগ দেখায় বলি না, যে যেটা আসলে সত্য না, যে ধরেন আপনার শত্রু, সে হলো আপনার শত্রু, এক্স হলো আপনার শত্রু, হ্যাঁ। এখন আপনি এক্স কে, সবাই জানে এক্স আপনার শত্রু, এখন কি হয়েছে, আপনাকে ঠাট্টা করার জন্য বলতেছেন এক্স তো আপনার অনেক ভালো বন্ধু, তাই না? এই যে ঠাট্টা, এই ঠাট্টা করার জন্য আপনি কোন একটা ওয়ার্ডকে হাইলাইট করে দিতে পারেন। তার মানে কি? শি ওয়াজ ডিলাইট টু সি ইউ, ডিলাইট কে দেখেন হাইলাইট করে দিছে, তার মানে কি? তার মানে ডিলাইট মানে এখানে আনন্দিত হওয়া না, ডিলাইট মানে এখানে রাগ করা, মস্কারা করে বলতেছে শি ওয়াজ ডিলাইট টু সি ইউ, এই যে ঊর্ধ্বতন কর্মের মধ্যে ঢুকে দিছে। তারপরে হোয়াট ডাজ দ্য ডক্টর ক্লেম, ডক্টর কি বললো, মানে আসলে কি ঊর্ধ্বতন কর্মের ভিতরে ডক্টরকে উঠাইছে, তাহলে আসলে ডক্টর না, মানে মস্কারা করতেছে, এ তো ডাক্তার না। ব্যাপারটা এরকম, ওই যে একটা মুনিয়া ভুয়া ডাক্তার আসলো না, হোয়াট ডাজ দ্য ডক্টর ক্লেম, তাকে আপনি যদি এভাবে মস্কারা করে বলেন তাহলে মস্কারা করা হবে, যে সে আসলে ডাক্তার না। তো সে তো ডাক্তার না, বলো, তাও বলো সে কি বলেছিল আমাকে একটু বলো। তো মস্করা করার ক্ষেত্রে আপনার আসলে কোন একটা ওয়ার্ডকে কোটেশন মার্কে নিয়ে যাওয়া হয়, আপনি এটা কখনোই জানতেন না, আর এই জীবনে আপনি কখনো এইচএসসি তে দেখানো নাই। বাট আমরা যেহেতু অ্যাডমিশনের জন্য পড়তেছি, অ্যাডমিশনের ব্যাপারে এগুলো লাগবে, তখন বুঝবা মজা কাকে বলে এগুলো যদি তুমি না জানো আগে থেকে। ওকে, তারপর এই তো, তারপর এক্সাম্পল, এই যে দেখেন, সার্চ দ্য ওয়ার্ড কর্নেল ফ্রম দ্য ডিকশনারি, মানে কোন একটা ওয়ার্ডকে আপনি যদি নর্মালি হাইলাইট করতে চান, পূজার ক্ষেত্রে বলেন, তখনও আপনার কোটেশন মার্ক ইউজ করে। সার্চ দ্য ওয়ার্ড, কোন ওয়ার্ড? কর্নেল ফ্রম দ্য ডিকশনারি, তারপরে কি? অ্যাবডোমেন কামস ফ্রম ল্যাটিন, এই যে হাইলাইট করে দিলেন, হাইলাইট, হাইলাইট করার ক্ষেত্রে কোটেশন মার্ক, ওয়ার্ডকে হাইলাইট করতেছেন। তারপর আপনি যদি মস্কারা করতে চান তখন আপনার এই মানে আপনার কোটেশন মার্কটা ইউজ করা হয়। তারপর পমস, বিভিন্ন শর্ট স্টোরিজ টার্গেট হাইলাইট করার জন্য কোটেশন মার্ক ইউজ করা হয়। আর ডিরেক্ট সেন্টেন্সে আপনার কোটেশন মার্কটা ইউজ করা হয়ে থাকে। এই হলো একটা ব্যাপার, এই দেখেন ডিরেক্ট সেন্টেন্সে আমরা কি ইউজ করতেছি, এই দেখেন কোটেশন মার্কটা ইউজ করতেছি, এটা একটা কনসেপ্ট। ওকে, ওকে ফাইন, এটাই হলো ব্যাপার। তো আমরা এটা দেখলাম, এবার একটু নেক্সটে আসার চেষ্টা করি, আশা করি কোটেশন মার্ক আপনি কখনো ভুল করবেন না। ফাইন, এবার অ্যাপোস্ট্রফি কখন ব্যবহার করা হয়? অ্যাপোস্ট্রফির অনেকগুলো ইউজ আছে, এটা আপনার শিখতে হবে। দেখেন অ্যাপোস্ট্রফি কখন ইউজ করা হয় ভালো করে বুঝেন। নাম্বার ওয়ান, প্রসেশন, প্রসেশন মানে মালিকানা বোঝানোর জন্য, অধিকার বোঝানোর জন্য। ক্যাটস হাউস, তার মানে কি? বিড়ালের বাড়ি, দ্য হাউস অফ দ্য ক্যাট, দিস ইজ ক্যাটস হাউস, এই যে কারো অধিকার বোঝানোর জন্য। আকাশ কার, আকাশ কার, এই যে অ্যাপোস্ট্রোপি এস, অ্যাপোস্ট্রোপি এস দিলে কিন্তু অনেকগুলো আকাশ হয়ে যায় না, হ্যাঁ, আকাশ এর হয়ে যায়। কাজিস কিচেন, দেখছেন, অধিকার বোঝানোর ক্ষেত্রে অ্যাপোস্ট্রোপি ইউজ করতেছি, নাম্বার ওয়ান। তারপর নাম্বার টু, অ্যাপোস্ট্রোপি তো ইউজ করলাম, এই যে গার্লস কলেজ, রাইট, এইখানে অ্যাপোস্ট্রোপি এস কেন হইলো না? এই যে ক্যাটে, এই যে অ্যাপোস্ট্রোপি এস হলো ক্যাটের সাথে এস, দেখেন গার্লস ওয়ার্ডের লাস্টে জন্মগত এস আছে, তাই এখানে আপনি যদি কোনো ওয়ার্ডের শেষে জন্মগত এস থাকে তাহলে শুধু অ্যাপোস্ট্রফি দিবেন, তারপর আর এস দেওয়ার দরকার নেই। ওকে, দ্য বয়েস, ওয়ার্ডের শেষে জন্মগত এস আছে তাই শুধু অ্যাপোস্ট্রফি দিবেন, এটা অনেকে ভুল করে থাকে ভাই, অনেকে, রাইট। কোন ওয়ার্ডের শেষে জন্মগত এস থাকলে শুধু অ্যাপোস্ট্রফি দিবেন ভাই, এরপরে এস দেওয়ার দরকার নাই তো। আর ক্যাট, ক্যাটের জন্মগত এস থাকে না, তো এখানে এস দিলাম। ক্যাটস হাউস, গার্লস এর জন্মগত এস, বয়েস এর জন্মগত এস, এই তো, আর তো কোনো ব্যাপার না।
এখন আপনি যদি এরকম বলতে চাইতেন এখানে ক্যাটস হাউস মানে কি একটা বিড়ালের বাড়ি, আপনি যদি অনেকগুলো বিড়ালের বাড়ি বলতে চাইতেন তাহলে কি বলতেন, তাহলে এইভাবে বলতেন, দেখেন CATS, তাহলে ক্যাটস মানে এখানে অনেকগুলো বিড়াল, তারপর শুধু অ্যাপোস্ট্রফি দিতেন, তারপর লিখতেন হাউস, HOUSE হাউস। এটা মানে কি ক্যাটস তারপরে অ্যাপোস্ট্রফি এস মানে কি ক্যাটস মানে অনেকগুলো বিড়াল তারপর শুধু অ্যাপোস্ট্রফি, তাহলে অনেকগুলো বিড়ালের বাড়ি। আর যদি ক্যাটের পর অ্যাপোস্ট্রফি এস দেন তার মানে একটা বিড়ালের পর অ্যাপোস্ট্রফি এস আছে, তাহলে একটা বিড়ালের বাড়ি। এই জিনিসটা বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো এটা আমরা গেলাম। তারপর অ্যাপোস্ট্রফি শোস মিসিং লেটার নাম্বার, বিলুপ্ত কোন একটা চিহ্নকেও বোঝানো হয়ে থাকে। এই যে দেখেন কিভাবে, এই যে ক্যান নট এ শর্টকাট ফ্রম কান্ট, তাই না? দুটা এন আমাদের একসাথে, এটার মধ্যে কি কি ছিল, CANNOT, এই যে একটা এন বাদ দিলাম একটা ও বাদ দিলাম, এই যে NO বাদ দিলাম, মিসিং লেটার। এই মিসিং লেটারের ক্ষেত্রে কি বসলো, CAN, একটা অ্যাপোস্ট্রফি বসে গেল। তারপর এই যে ডিড নট এ শর্টকাট ফ্রম কি ডিন্ট, DINT, ডিন্ট, DIDNT ডিন্ট। এই যে NOT, এই যে ওটা আমি বাদ দিতে চাই, এই জন্য কি ইউজ করলাম, এই জন্য আমি এখানে অ্যাপোস্ট্রফি ইউজ করলাম। তারপর হ্যাভ নট, এই যে হ্যাভেন, এই যে 1970-এর পরিবর্তে দেখেন অ্যাপোস্ট্রফি 70 দিছি, 1992 পরিবর্তে অ্যাপোস্ট্রফি 90 দিছি। তো সেভেন্টিস, এটা মানে কি, এটা মানে হলো সেভেন্টিস, সেভেন্টিস, SEVENTIS, সেভেন্টিস মানে কি 70-এর দশক। তো 1970 না লিখে শুধু অ্যাপোস্ট্রফি 70s লিখতে পারে। এটা আমাদের রিড রাইটিং এর ক্ষেত্রে অনেক সৌন্দর্য বাড়িয়ে ফেলে। হ্যাঁ, স্যার যখন দেখবে আপনি ঢাবিতে বা এইচএসসি তে কোনো একটা রিটেন আইটেমের মধ্যে এরকম 70s লিখছেন, স্যার খুব খুশি হবে। আপনি যখন, স্যার যখন দেখবে যে আপনি এই যে এটা ইউজ করছেন, এইভাবে কোটেশনের মধ্যে একটা ওয়ার্ড ইউজ করছেন, এটা মানে মশকরা বুঝাইতে চান, স্যার খুবই খুশি হবে, বিশ্বাস করেন। আমি আপনাকে বুঝাইতে পারবো না। আপনি এই জিনিসগুলো যদি রিটেনে ভুল করে ইউজ করেন, স্যার এত খুশি হবে যে ফুল মার্কের কাছাকাছি মার্ক দিবে। যারা ফুল মার্ক পায় না তারা এই জিনিসগুলো ইউজ করে। টপার সিক্রেট কেউ কখনো শেয়ার করে না, আমিও কখনো টপার সিক্রেট শেয়ার করি না। যখন BCS থেকে আমি প্রিপারেশন নিচ্ছি, আমার কাছে সিক্রেট পয়েন্ট আছে, আমি ওগুলো কারো কাছেই শেয়ার করতেছি না। কেন? আমি তো এখনো ক্র্যাক করিনি ভাই। তো আমি যখন অ্যাডমিশনটা ক্র্যাক করে ফেলছি তখন আমি এগুলো শেয়ার করতেছি। সেম BCS ক্র্যাক করার পর BCS এর জিনিস আমি সবার সাথে শেয়ার করবো, তার আগে না, অসম্ভব। সো এই কিছু কিছু জিনিস হাইলাইটেড বা উজ্জ্বল রাখতে হয়, রাইট? সো এই জিনিসগুলো কখনোই শেয়ার করা উচিত না। যেমন BCS এ যারা টপ 100-এর মধ্যে থাকে তাদের একটা বেস্ট হ্যাকস আছে, যেই হ্যাকসটা আমাদের দেশে 99% মানুষ ফলো করে না। ওইটা আমি বলবো না, যা আছে আছে, নিজে খুঁজে বের করেন তাহলে বুঝবেন, আপনার তো এখন BCS না। যাই হোক, সো অ্যাপোস্ট্রফি ব্যবহার এই কয়টা ক্ষেত্রে দেখলাম। এবার আমরা হাইফেনের ইউজ দেখবো, তারপর প্যান্থ্রেসিস দেখলে আর কি জিনিসটা শেষ হয়ে যাবে। ওকে, দেখেন হাইফেন, হাইফেন কখন ইউজ করা হয়, সাধারণত দুটা ওয়ার্ডকে সংযুক্ত করতে চান, ভালো করে বুঝেন, দুটা ওয়ার্ডকে সংযুক্ত করতে চান তখন হাইফেন ইউজ করা হয়। ওয়েল নন, দুটা সেন্টেন্স না ভাই, দুটা ওয়ার্ড, ওয়ানলি দুটা ওয়ার্ড, দুটা সেন্টেন্সকে সংযুক্ত করার জন্য কি ছিল, সেমিকোলন ছিল, মনে করো। আর দুটা ওয়ার্ডকে এই যে দেখেন হাইফেন, এই হাইফেন, এই হাইফেন, দেখছেন? দুটো ওয়ার্ডকে সংযুক্ত করতে চাইলে কি হয়, হাইফেন হয়। তারপর 21 থেকে 99 পর্যন্ত প্রতিটি সংখ্যার লিখিত রূপে কি ইউজ করা হয়, হাইফেন। 23, 70, দেখছেন দেখছেন, কারণ কি 90 আর 9 দুটা ওয়ার্ডকে আপনি সংযুক্ত করতে চান, 90 মানে 90, 9 মানে কি 9, দেখছেন দুটা ওয়ার্ডকে সংযুক্ত করতে চান, তাই এখানে আপনি কি ইউজ করছেন, তাই এখানে আপনি হাইফেন ইউজ করছেন। এই জিনিসটা হয়তো আপনি এখন বুঝবেন। ফ্র্যাকশন, দুটা সংযুক্ত করতে চান না, 1/5 তার মানে কি, এই যে 5/1 2/6 তার মানে কি 6/2, 7/9, 9/7, এই দুটাকে সংযুক্ত করতে হবে না? হ্যাঁ, কি ইউজ করবেন, ফ্র্যাকশন ইউজ করবেন, তাই আমরা এখানে ফ্র্যাকশন ইউজ করছি। আশা করি জিনিসটা আপনি বুঝতে পারছেন। তারপর অর্থের বিভ্রান্তি দূর করার ক্ষেত্রেও আপনার কি ইউজ করা হয়, হাইফেন ইউজ করা হয়। এই যে দেখেন ব্যাপারটা কিরকম, আ লিটল ইউজড কার, আ কার দ্যাট ইজ নট ইউজ অফেন, যেটা অনেক বেশি পরিমাণ ইউজ হয়। তারপরে আ লিটল ইউজড কার, আ কার হুইচ ইজ স্মল, এই ব্যাপারটা আপনি হয়তো বুঝেন নাই, তাকান, লিটলের পর একটা হাইফেন দিচ্ছে, তার মানে কি, আর লিটল খুব কম ইউজ, ব্যবহার করা, খুব কম ব্যবহার করা কার, মানে এ আর লিটল ইউজড কার, এই কারটা খুব কম ব্যবহার করা হয়েছে, এটা আসলে বুঝাইতে চাই। আর আপনি যখন বলবেন যে আর লিটল ইউজড এর পর কার দিবেন, তখন কি হবে জানেন, আর লিটল কার, লিটলটা কাকে বোঝায়, লিটলটা ব্রো কারকে বোঝায়, তখন হবে যে আর লিটল কার, একটা ছোট কার, যে ছোট কার কি হয়েছে, ইউজ করা হয়েছে, ইউজড কার হুইচ ইজ স্মল। জাস্ট মিনিং কিভাবে চেঞ্জ করে দিলেন খেয়াল করে দেখেন। আবার লিটলের পর হাইফেন দেওয়ার জন্য মনে হচ্ছে যে এই কার্ডটা কম ব্যবহার করা হয়েছে। হুম, এই যে দুটা হাইফেন, লিটল একটা হাইফেন, ইউজড একটা হাইফেন, দুটা হাইফেন কম ব্যবহার করা মিলে কারকে মিন করতেছে। আর যখন আপনি আকাম করলেন, কি আকাম করলেন, কারের পর হাইফেন, কারের আগে হাইফেন দিছেন, তখন লিটলও কারকে বোঝায়,
ইউজড কারকে বোঝায়, তার মানে কি কারটা ছোট এবং কারটা ব্যবহার করা। ওকে। আর যখন হাইফেনটা কারের আগে নাই, তার মানে কি লিটল মানে কম আর ইউজ মানে ব্যবহার করা, কম ব্যবহার করা, আর কার মানে হলো গাড়ি। তখন দুটা ওয়ার্ড লিটল ইউজ মিলে একত্রে কারকে আঘাত করতেছে, অ্যাটাক দিচ্ছে। আর যখন আপনি এর মধ্যে হাইফেন দিচ্ছে না, তখন লিটলও কারকে অ্যাটাক দেয়, ইউজড কারকে অ্যাটাক দেয়, তখন মনে হচ্ছে যে ছোট গাড়ি যেটা অনেক কম ব্যবহার করা হয়েছে। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, ছোট্ট একটা জিনিস সব চেঞ্জ করে ফেলাইলো, দেখছেন? এই জিনিসগুলো তো আপনি কখনো ইউজ করেন না, এগুলো ইউজ করতে হবে। জব টাইটেল বোঝানোর ক্ষেত্রে হাইফেন ইউজ করা হয়, ভাইস চ্যান্সেলর, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল, জব টাইটেল। ওকে। তারপর প্রপার নাউনের আগে প্রিফিক্স যোগ করার ক্ষেত্রে হাইফেন ইউজ করা হয়। এই যে আমেরিকান, আন আমেরিকান, ইসলামিক, অ্যান্টি ইসলামিক, টেরোরিজম, অ্যান্টি টেরোরিজম, এগুলো প্রপার নাউন ভাই। এগুলো আমেরিকান, আমেরিকা একটা নাউন, প্রপার নাউন। এর আগে যেহেতু আপনি কি ইউজ করতেছেন, একটা প্রিফিক্স ইউজ করতে চাচ্ছেন। প্রিফিক্স মানে কি? সাফিক্স, প্রিফিক্স, বিভক্তি প্রত্যয়, ব্যাপারটা কি ভুলে গেছেন? না, এগুলো ভুলে যাওয়া যাবে না। বিভক্তি পরে বসে, আমাদের প্রত্যয় তো পরে বসে, বিভক্তি পরে বসে, এবং তার আগে যে জিনিসগুলো বসে এটাকে আমরা আসলে কি বলতেছি? প্রিফিক্স বলতেছি। আর পরে যে জিনিসগুলো বসে সেগুলোকে আমি কি বলতেছি? সাফিক্স বলতেছি, এস ইউ ডাবল এন। এই হলো ডিফারেন্স। তারপর প্রিফিক্স সেলফ এর পর হাইফেন ব্যবহার করা হয় সব সময়। সেলফলেস বা সেলফিশের সাথে না, এই দুইটা ওয়ার্ড আলাদা। এই যে সেলফ কন্ট্রোল, সেলফ রেসপেক্ট, এগুলোর সাথে কি ব্যবহার করা হয়? হাইফেন ইউজ করা হয়। তারপরে এক্স, এক্স ওয়ার্ডের সাথেও হাইফেন ইউজ করা হয়, এক্স ওয়াইফ, এক্স হাজবেন্ড, এগুলোর সাথে হাইফেন ইউজ করা হয়। তারপর নন, ননের পরে হাইফেন ইউজ করা হয় না, নন ভায়োলেন্ট, নন অ্যালকোহলিক, হাইফেন ইউজ করা হয়। কিন্তু যদি আপনি এই দুইটা ইউজ করতে চান, নন কনফর্মিস্ট বা নন স্টপ, এগুলোকে হাইফেন ইউজ করার কোনো দরকার হয় না। এই দুইটাকে হাইফেন ইউজ করার কোনো দরকার হয় না। বাট এই বাকি যতগুলো আপনার আছে সবগুলো ননের সাথে আপনি কি ইউজ করবেন? হাইফেন ইউজ করবেন। আপনার মানে দিন শেষে আসলে আপনার যেই পাংচুয়েশনের টোটাল বেসিক ছিল, সব বেসিকে আমরা এখানে জিনিসটা আসলে ক্লিয়ার করতেছি, রাইট? এখানে কোনো কিছু ডিফারেন্স নাই। এই তিনটা জিনিসের নাম শিখেন। একটা হলো কি? প্যারেন্থেসিস। প্যারেন্থেসিস মানে কোন চিহ্ন? এই যে এই চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেট। ব্র্যাকেটস মানে কোন চিহ্ন? থার্ড ব্র্যাকেট। ব্রেসেস মানে কোন চিহ্ন? সেকেন্ড ব্র্যাকেট। মনে থাকবে? তাহলে ফার্স্ট ব্র্যাকেটের নাম কি? প্যারেনথেসিস। সেকেন্ড ব্র্যাকেটের নাম কি? ব্রেসেস। থার্ড ব্র্যাকেটের নাম কি? ব্র্যাকেটস। এই জিনিসগুলো কখনো ভুল করিয়েন না, ওকে? এই তিনটা হয়তো আমরা একই ভাবতাম যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। নো, প্যারেনথেসিস ফার্স্ট ব্র্যাকেট, ব্রেসেস সেকেন্ড ব্র্যাকেট, ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এই জিনিস আপনি ভুল জানতেন ভাই, এগুলো ভুল জানা যাবে না। তো প্যারেনথেসিস ফার্স্ট ব্র্যাকেট কখন ইউজ করা হয়? ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয় হলে এক্সট্রা তথ্য প্রকাশের ক্ষেত্রে। আপনার কি মনে আছে অ্যাপোজিশন? অ্যাপোজিশনের কথা মনে আছে? অ্যাপোজিশন শুরুতে শিখাইলাম যে অতিরিক্ত তথ্য প্রকাশের ক্ষেত্রে, এই যে সাদাত অ্যাপোজিশন দিলে কি করতেন? এই ফার্স্ট ব্র্যাকেট না দিয়া এখানে একটা কমা মারতেন, এখানে একটা কমা। সাদাত, দ্য বয় ফ্রম বিদ্যুৎ অমর হাই স্কুল হেল্প মি মাচ টু কমপ্লিট দ্য হোমওয়ার্ক, তাই না? সাদাত সম্পর্কে এক্সট্রা তথ্য দিলেন, এখানে আপনি কি মারতেন? অ্যাপোজিশন মারতেন। বাট অ্যাপোজিশনের পরিবর্তে আপনি চাইলে প্যারেন্থেসিস ইউজ করতে পারেন, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটাই আর কি বলতেছে যে হোয়াট ইজ প্যারেন্থেসিস? দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যাপোজিশন। ইন আ সেন্টেন্স ইউ ক্যান ইউজ অ্যাপোজিশন or parenthesis is totally your wish. We don't really interfere about your writings. এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আপনি যে কোনো একটা ইউজ করবেন, হয় প্যারেন্থেসিস ইউজ করবেন, না হয় অ্যাপোজিশন ইউজ করবেন। প্যারেন্থেসিস মানে কি? ফার্স্ট ব্র্যাকেট। এই জিনিসটা ভুল করবেন না, ভুল করলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে। ওই সেম পাবনা সম্পর্কে তৃতীয় তথ্য দিচ্ছে, হুইচ ইজ ফেমাস ফর মেন্টাল হসপিটাল। এই যে প্যারেন্থেসিস ইউজ করছে, অ্যাপোজিশন ইউজ করা যেত, কোনো সমস্যা নাই। এবার ব্র্যাকেট কখন ইউজ করা হয়, অর্থাৎ থার্ড ব্র্যাকেট কখন ইউজ করা হয়? দেখি তো, চলেন তো। থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট কখন ইউজ করা হচ্ছে? আপনি কমেন্ট করতে চান, কোনো কিছু সম্পর্কে কমেন্ট করতে চান, কমেন্ট। যেমন হি ক্যান ড্রাইভ 60, এই 60 সম্পর্কে একটা কমেন্ট দিচ্ছেন। 60 জিনিসটা কি? মাইল পার আওয়ার, ঘন্টা পার আওয়ার, মাইল পার আওয়ার, নাকি বুঝার সাপেক্ষে কমেন্ট করতে চাচ্ছেন। এটা এক্সট্রা তথ্য না, এটা কমেন্ট। স্পেসিফিক করে দাও, হোয়াট ইজ কমেন্ট? স্পেসিফিক করার ক্ষেত্রে বোঝা যায়। যেমন দেখেন, একটু আগে আপনি শিখে আসলেন সাদাত, দা বয় ফ্রম বিদ্যুৎ অমর হাই স্কুল। তো এইটা আপনি অতিরিক্ত তথ্য হিসেবে প্রকাশ করতে চাইছেন, তাই প্যারেন্থেসিস অথবা অ্যাপোজিশন ইউজ করছেন। আপনি যদি মনে করতেন সাদাতকে এটা স্পেসিফিক করবেন, মানে যেই রাইটিং, মানে আপনি তো লিখক, রাইটার, তো আপনার শ্রোতা যে জিনিসটা পড়বে, রিডার যে ওই জিনিসটা পড়বে, সে যদি কমেন্ট হিসেবে নেয়, স্পেসিফিক হিসেবে নিতে চাই, তাহলে আপনি এখানে কি ইউজ করতেন? এখানে কিচ্ছু ইউজ করতেন না, এখানে আপনি থার্ড ব্র্যাকেট মারতেন। তার মানে কি? তাহলে এটা কমেন্ট করতেছেন, সাদাতকে আরো অনেক বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন। তো অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়ার ক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ মারতেছি, রাইট?
আর নর্মালি অতিরিক্ত তথ্য হিসেবে প্রকাশ করার জন্য অ্যাপোজিশন অথবা প্যারেনথেসিস ইউজ করতেছে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, ওকে? এটা অ্যাকচুয়ালি আপনার জীবনেও আসবে না, মানে পাংচুয়েশনের মধ্যে, বাট আপনার নিজস্ব রাইটিং স্কিল অনেক বেশি বাড়ায় দিবে। এই যে ব্র্যাকেট, আপনি কি করতেছেন এখানে কমেন্ট করতেছেন, অর্থাৎ স্পেসিফিক করে দিয়েছেন যে হিটা কি আলিফ, দেখছেন? আপনি স্পেসিফিক করে দিয়েছেন। এই হলো আপনার ব্র্যাকেটের ইউজ। এবার ব্রেসেস কখন ইউজ করা হয়? হ্যাঁ, ব্রেসেস কি জিনিস? দেখেন ব্রেসেস কি জিনিস এটা আমরা একটু দেখার চেষ্টা করি। ইংরেজি ভাষায় ব্রেসেসের কোনো ব্যবহার নাই। শুধুমাত্র কোথায় আছে? শুধুমাত্র ম্যাথামেটিক্সে রয়েছে। বাক্যের এর কোনো ব্যবহার নাই। মানে ইংরেজি বাক্যে আপনার ব্রেসেস ব্যবহার করার কোনো সিস্টেম নাই। আমি ব্রেসেস কেমন লিখতাম জানেন? S2, এইভাবে মনে রাখবেন। এই যে এস লিখলাম না, তারপর টু, দেখছেন? হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেট, S2। এটা কেউ লিখতে পারে না, আমি পারি। এই যে এস লিখি না, এখান থেকে আবার টু লিখবেন, টু। এই যে হয়ে গেল, খেয়াল করে দেখেন, এটা ফার্স্ট ব্র্যাকেট। আর ওই সাইডে কি করবেন? টু এস, টু এস। আমি সবসময় এরকম টু দিয়ে এস দিতাম, সবসময় টু দিয়ে এস দিতাম, খুব স্পিডে হয়ে যায়, ঝামেলা হয় না। টু এস, টু এস, এই যে S2, টু এস। আর যদি কেউ সুন্দর করে লিখতে বলে তাহলে এইরকম সুন্দর করে লেখা যায়, সুন্দর করে লেখা যায়, কোনো সমস্যা নেই। S2, 2S, এইভাবে আমি ব্রেসেসটা লিখে থাকি। ব্রেসেস ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোনো ব্যবহার নেই। ব্রেসেস কোথায় ব্যবহার করা হয়? ম্যাথমেটিক্যাল টার্ম। কিভাবে? আপনি ভাবতেছেন যে 25 প্লাস 37 প্লাস 24, ফার্স্ট ব্র্যাকেট দিলেন, তারপর +24, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলেন, তারপর এখানে দিলেন যে হলো 37 গুণন, এই যে এটা থার্ড ব্র্যাকেট দিলেন, দেখছেন? 37 গুণন এখানে ধরেন 47, এই যে এটা হলো আপনার কিসের ইউজ? ব্রেসেস এর ইউজ। বুঝতে পারছেন? অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট শুধু এই যে ম্যাথমেটিক্যাল টার্মে ইউজ করা হয় ভাই, এটার ইংলিশ গ্রামারে কোনো ব্যবহার নাই। এটাই আপনাকে বোঝানো হচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? ফার্স্ট ব্র্যাকেটের নাম কি? প্যারেনথেসিস। প্যারেনথেসিস কার পরিবর্তে ব্যবহার হতে পারে? অ্যাপোজিশন। এটা নর্মালি কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? অতিরিক্ত তথ্য দান করার ক্ষেত্রে। সেকেন্ড ব্র্যাকেটের নাম কি? সেকেন্ড ব্র্যাকেটের নাম হলো ব্রেসেস। ব্রেসেস কোথায় ইউজ করা হয়? শুধুমাত্র ম্যাথমেটিক্যাল টার্ম। থার্ড ব্র্যাকেটের নাম কি? ব্র্যাকেটস। ব্র্যাকেটস কোথায় ইউজ করা হয়? হাইলাইট করার ক্ষেত্রে বা কমেন্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, রাইট? অথবা কোনো কিছু নির্দিষ্ট ডিফাইন করে দেওয়ার ক্ষেত্রে, জোর দেওয়ার ক্ষেত্রে ব্র্যাকেটটা ইউজ করা হয়ে থাকে। এই হলো আপনার অ্যাকচুয়াল ডিফারেন্স। আপনাদের যেই, আপনি কি বলবো আর কি, নোট অফ এক্সক্লামেশন বা আপনাদের যে পাংচুয়েশন ছিল, এই পাংচুয়েশনের অ্যাকচুয়াল ফ্যাক্টর। আশা করি পাংচুয়েশনের যার যত রকম ঝামেলা, এই ঝামেলাগুলো ক্লিয়ার হয়ে যাওয়া শ্রেয়। কারণ আমি জানি না এর আগে আপনি পাংচুয়েশন এরকম কোনো ক্লাস পাইছেন কিনা। আমরা অ্যাকচুয়ালি সবগুলো যতটা ডিপলি বোঝানো সম্ভব সবগুলো ডিপলি বোঝানোর চেষ্টা করেছি। সে একটু আমাদের ছিল হইলো পাংচুয়েশনের ক্লাস, ওকে? তো পাংচুয়েশন এখন আপনি যে কোনো জিনিস প্র্যাকটিস করতে গেলে আপনার কাছে সহজ লাগবে, আমি আগে থেকেই জানি, কারণ এটা সেভাবেই ক্লাসটা সাজানো হয়েছিল। এই ক্লাসের পিডিএফও আপনি পেয়ে যাবেন। এখন আপনি আমাকে বলতে পারেন, ভাইয়া আমি প্র্যাকটিস কই থেকে করবো, আমাকে একটু প্র্যাকটিস ফাইল দেখাই দেন। এই দেখেন ACC24, আপনাকে এটা দেওয়া হবে। আপনি এই যে প্র্যাকটিস আছে না, প্র্যাকটিসে ক্লিক করবেন। তারপরে এই দেখেন পাংচুয়েশন প্র্যাকটিস, দেখছেন? পাংচুয়েশন প্র্যাকটিস ওপেন করবেন। এই দেখেন ঢাকা বোর্ড, দেখেন কত সহজ আসে, আল্লাহ! এত সহজে আমি আপনাকে শিখাইছি, দেখেন তো। এর মধ্যে কোন রকম কোলন আপনি দেখতে পাচ্ছেন? না। সেমিকোলন দেখতে পাচ্ছেন? না। কোনো হোয়াট চিহ্ন দেখতে পাচ্ছেন? না। ব্র্যাকেট দেখতে পাচ্ছেন? না। প্যারেন্থেসিস দেখতে পাচ্ছেন? না। ব্রেসেস দেখতে পাচ্ছেন? না। তারপরে কি বল, অ্যাপোজিশন দেখতে পাচ্ছেন? না। কিচ্ছুই তো নাই ভাই। বোর্ড কোশ্চেন এত ফালতু কেন? এত এত ফালতু কোশ্চেন কেন আসে? আমাকে যদি কখনো কোশ্চেন করতে দেয়, খবর আছে, এত ডিপ কোশ্চেন করব, সবগুলোর ইউজ নিয়ে আসবো, দেখছেন? কোনো কিছু ইউজ নাই, দেখেন। আমি যেগুলো এত কিছু শিখাইলাম, কিচ্ছু নাই, জাস্ট নর্মাল জিনিস, কিচ্ছু দিয়ে রাখে না এগুলোর মধ্যে। ভাবা যায়? তো এইগুলো আপনি দেখে দেখে জাস্ট প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনি পারতেছেন। অনেকগুলা বোর্ড কোশ্চেন দেওয়া আছে, এই বোর্ড কোশ্চেন গুলো আপনি জাস্ট প্র্যাকটিস করবেন, এখানে হাইলাইট করে দেওয়া আছে কোনটা কোন বোর্ড কোশ্চেন, ওকে? আর আপনার যদি মানে অ্যাডভান্স চৌধুরী হোসেন বা এরকম কোনো বই থাকে তাহলে তো ওখান থেকেই করবেন, সমস্যা নাই। এবার এরপর আপনার যে জিনিসটা চলে আসবে সেটা হলো সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস বই থেকে করবেন, এই যে এখান থেকে করবেন। পরীক্ষায় কিভাবে আসে বাবা? এই যে এভাবে আসে। এভাবে কিভাবে? দেখো, স্পোর্টস আর পপুলার ফ্রম এন্টারটেইনমেন্ট। তোমাকে জিজ্ঞাসা করবে, বলো। হ্যাঁ, এখানে এরকম করে বলে দিবে যে এখানে রিড দ্য প্যাসেজ অ্যান্ড রাইট দ্য অ্যান্টোনিম অর সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাজ ডিরেক্ট বিলো। তার মানে এখানে যে ওয়ার্ডগুলো নিচে দাগ দেওয়া থাকবে, এই ওয়ার্ডগুলোর হয় তুমি সিনোনিম লিখবা অথবা কি করবা, অ্যান্টোনিম লিখবা। দাগ দেওয়া আছে আলাদা করে উড়াবা। এই যে পপুলার, পপুলার সিনোনিম তোমার, পপুলার তুমি কি লিখতে চাও, অ্যান্টোনিম লিখতে চাও। আর তোমাকে বলেও দিছে যে কোনটার তুমি কি লিখবা।
পপুলার অ্যান্টোনিম লিখবা, ফ্রম এর সিনোনিম, এন্টারটেইনমেন্ট এর সিনোনিম, দেখছো? এরকম তোমাকে বলে দিবে। বলে দেওয়ার পর তুমি লিখবা পপুলার, আনপপুলার। ফ্রম কি হবে? ফ্রম সিনোনিম যেহেতু কাইন্ড, এন্টারটেইনমেন্ট মানে আনন্দ দেওয়া, আনন্দ রিয়াকশন বা অ্যামিউজমেন্ট। তারপর অর্গানাইজ, অর্গানাইজ কে কি বলবো আমরা? অ্যারেঞ্জ বলবো। স্পন্সর কে কি বলবো? তারপর প্যাট্রোনাইজ বলবো। এই যে ব্যাপারগুলো, এইটা হলো তোমার মুখস্থ বিদ্যা। এখানে কোনো মিনিং বোঝার আছে তুমি বলো? না। তো এই সিনোনিম অ্যান্টোনিম তুমি কই থেকে প্র্যাকটিস করতে পারো? আমি তোমাকে একটু হেল্প করতে পারবো শুধুমাত্র, যে সিনোনিম অ্যান্টোনিম তুমি কই থেকে মুখস্থ করলে তোমার মোটামুটি 90% কমন পড়বে। আমি তোমাকে একটু বলে দিতে পারবো। একটু বলে দেওয়া ছাড়া তো আমার হাতে কোনো ওয়ে নাই, তাই না? সো তোমরা অনেকে খুঁজে পাও না যে ভাইয়া প্র্যাকটিস ফাইল ওপেন হয় না। ভাই, তুমি যে ক্লাস স্লাইড ফোল্ডার আর প্র্যাকটিস স্লাইড ফোল্ডার, এই দুই ফোল্ডার ওপেন করবা ভাই। তুমি কেন এই ফাইলগুলো ওপেন করো? এই যে আমি তোমাকে এই ফাইলগুলো কখন ওপেন করতে বলছি? এই যে ফাইলগুলো বলছি না? এগুলো তো র ফাইল। আমি আপলোড দিয়ে রাখি যাতে করে আমার ম্যাক যদি নষ্ট হয়ে যায় আমি যেন ড্রাইভ থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারি। এই জন্য ভাই এগুলো আপলোড দেওয়া হয়। নাহলে আমার মানে পড়ছে আমার র ফাইল তোমাকে দিয়ে দেওয়ার? এই র ফাইল নিয়ে যে কেউ তো নিজের মতো করে স্লাইডও বানাইতে পারে, তারপর আমি দিই কেন? So, এই আর কি ব্যাপার। ওকে। সো এই দেখেন, এখন আমি তাহলে সিনোনিম অ্যান্টোনিম যে আপনি প্র্যাকটিস করবেন, কই থেকে প্র্যাকটিস করলে বেস্ট হবে এটা আমি আপনাকে দেখাই দিই। এই যে সিনোনিম অ্যান্টোনিম আমি আপনাকে এইটা পিডিএফটা দিয়ে দিব। ওকে। এই যে দেখেন এখানে যতগুলো আছে, অ্যাকসেপ্ট, অ্যাচিভমেন্ট, এখানে অনেকগুলো, এগুলো সিনোনিম অ্যান্টোনিম একত্র করে দেওয়া আছে, দেখছেন? এই ওয়ার্ডগুলো যদি আপনি মোটামুটি পড়েন তাহলে আমি আশা করতে পারি যে এর বাইরে আসবে না, এর মধ্যেই সব আসবে। ওকে। আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটু যদি আপনি পড়েন মোটামুটি বাকিগুলো আপনি পারবেন, আপনার একটা আইডিয়া চলে আসবে। সো এখানে কতগুলো করে থাকতে পারে? 1 2 3 4 5 6 7 8 9 10, 20 30 40 50 60। তাহলে 6 পেজ আছে না? মানে আপনার 200টা বা 250টার মতো সিনোনিম অ্যান্টোনিম আছে। তো এই 250টা যদি আপনি রিডিং করেন, তাহলে আশা করি যে আপনার জন্য সুবিধা, আপনি এর মধ্যে কমন পেয়ে যাবেন। আর যদি আরো বেশি কমন পেতে চান তাহলে কি করবেন জানেন? এই যে সিনোনিম অ্যান্টোনিম আমি যে বোর্ড কোশ্চেন গুলো আপনাকে দিলাম না, এখানে তাকান, প্র্যাকটিস ফাইল, প্র্যাকটিস, এই যে সিনোনিম অ্যান্টোনিম, বোর্ড কোশ্চেন এগুলো। হ্যাঁ, এগুলো বোর্ড কোশ্চেন। এই বোর্ড কোশ্চেনের মধ্যে যতগুলো বোর্ডের কোশ্চেন আছে, মানে আপনি বই, আপনার বইতে আরো দেওয়া আছে, এখানে তো আমি সবগুলা দিইনি, এখানে কয়েকটা উঠাই দিয়েছি ইম্পর্টেন্ট গুলো। আপনার যতগুলা বোর্ড কোশ্চেন আছে সবগুলোর সিনোনিম অ্যান্টোনিম যা যা আসছিল সব মুখস্থ করে ফেলবেন। বিশ্বাস করেন, ট্রাস্ট মি, এগুলোর মধ্যে আপনি 70% কমন পেতে বাধ্য থাকিবেন। মাস্ট বি বাধ্য থাকবেন 70% কমন পেতে। ওকে। সো এই হলো ব্যাপার। একটু করলে আপনার হয়ে যাবে সিনোনিম অ্যান্টোনিম। এবার আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, ভাইয়া আপনি আমাদের একটু সাজেশন দিবেন না, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট? আমাদের তো আসলে সাজেশন প্রয়োজন হতে পারে, কারণ কোনটা পরীক্ষা আসবে না আসবে এগুলো তো আমরা আসলে জানি না। এই সাজেশন যদি আপনি চান, এটা আমি আজকেই দিব না, আমি এই জিনিসটা একটু অর্গানাইজ করতে হবে। এটা আপনাদের জন্য একটু অর্গানাইজ করতে হবে, কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে ওটার জন্য আর কি। এই যে দেখেন, ইংলিশ ফার্স্ট পার্ট সাজেশন, কোনটা হলো ইম্পর্টেন্ট, আপনার কিভাবে পরীক্ষায় আসবে, মার্ক ডিস্ট্রিবিউশন আগে ফার্স্ট অ্যাড করা হয়েছে, কি কি আসবে না আসবে, আর সিন প্যাসেজ কোনগুলা, এই দেখেন সিন প্যাসেজ থেকে ফ্লো চার্ট কোনগুলা, সামারি কোনগুলো আসবে, রিয়ারেন্স কোনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো জাস্ট আপনি অ্যাডভান্স চৌধুরী এন্ড হোসাইন বইয়ে যে প্রিভিয়াস বোর্ড কোশ্চেন সেখানেই পেয়ে যাবেন। এই যে উইথ ক্লু কোনগুলো, উইদাউট ক্লু কোনগুলা, গ্রাফ বা পাই চার্ট কোনগুলা, স্টোরি রাইটিং, তারপর ইনফর্মাল লেটার। এই যে সেকেন্ড পার্ট, আপনার কিভাবে কত মার্কের কি পরীক্ষায় আসবে, প্যারাগ্রাফ তো 15 মার্কের সবাই জানে। আবার এখানে কজ অ্যান্ড ইফেক্ট 200 ওয়ার্ডের মধ্যে, অর্থাৎ যেটাকে আসলে কম্পারিজন বলতেছে, এটা 15 মার্কের আসতেছে। ফর্মাল লেটার আসতেছে, কোনটা কি আসতেছে, মার্ক ডিস্ট্রিবিউশন দিয়ে ফর্মাল লেটার সাজেশন, লিসনিং, প্যারাগ্রাফের সাজেশন। এই যে এই ব্যাপারটা ছিল এইগুলো। গতবার আমাদের প্রি অ্যাডমিশন কোর্সটা অনেক বেশি ছিল, 4690, এবার আরো অনেক বেশি কম করা হয়েছে। এই তো টোটাল ব্যাপার আর কি। তো এই সাজেশন গুলো আমার আরেকটু অর্গানাইজ করতে হবে, আমি আরেকটু অর্গানাইজ করে আপনাদেরকে কাল পরশু দিয়ে দিবো একদম এই ফাইলটা, যে কোনগুলো আপনি এখন লাস্ট টাইম এসে পড়বেন। রাইট। আমার 4টা বছরের এক্সপিরিয়েন্স থেকে বলে যে এইগুলোর মধ্যে 99% কমন পড়তে বাধ্য। হ্যাঁ, প্রায় মোটামুটি সময় এগুলোর মধ্যেই কমন পড়ে যায় আর কি। সো এগুলো সাজেশন আমি আপনাদের আগামী দিন দিয়ে দিব, আমি আরেকটু ভালো করে অর্গানাইজ করি। আমার অর্গানাইজ করা প্রয়োজন, কারণ এটা যেহেতু আপনার লাইফের ব্যাপার, আমার অনেক আরেকটু ডিপলি চেক দিতে হবে। এবার কি কি চেঞ্জ হইলো না হইলো দিয়ে তারপর আপনাকে জিনিসটা আর কি বলে দিতে হবে। তো এই ছিল হলো আমাদের মোটামুটি ক্লাসের ডিটেলস, যে আপনি পাংচুয়েশন দেখলেন কিভাবে করতে হয়, সিনোনিমের জন্য আমি শর্টকাট ট্রিকটা বুঝাই দিলাম, যে আপনি আসলে দিন শেষে বোর্ড কোশ্চেন গুলো আগে খেয়ে ফেলবেন, তারপর আমি যেই পিডিএফটা দিব এটা খেয়ে ফেলবেন। আর পিডিএফ কই থেকে? এগুলো ফোল্ডারের মধ্যে থেকে ওপেন করবেন, ফোল্ডারের মধ্যে গুলো ওগুলো পিডিএফ, আর অন্যগুলো পিডিএফ না, র ফাইল। এটাও বলে দিলাম। আর আপনাদের যেই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের সাজেশন, লাস্ট টাইমে আপনি কোনগুলো পড়বেন, কোনগুলোর মধ্যে কমন পাওয়ার সম্ভাবনা 99%, ওইগুলো আমি অর্গানাইজড করে কালকে আপনাদের পিডিএফ আকারে দিয়ে দিব।
এতটুকু ছিল হলো আমাদের এইচএসসির জন্য মোটামুটি ক্লাস। আমরা জানি এইচএসসি পিছাইতে পারে কয়েকটা দিন, সমস্যা নাই, পিছাইতে পারলে আরো ভালো। আপনার অ্যাডমিশনে কোনো ইফেক্ট পড়বে না। অ্যাডমিশন ইংলিশের আপনার 40% বা 50% অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কারণ আমরা কিন্তু অন্যরকম স্টাইলে পড়ছি, নর্মাল স্টাইলে পড়ি নাই। ভাবেন যে এইচএসসি আপনি 2 মাস ধরে, 2 বছর ধরে পড়লেন, সেই এইচএসসি আমরা 15টা ক্লাসের মধ্যে শেষ করলাম এবং আমরা বুঝতেও পারলাম, অবাক। তো ব্যাপারটা হলো সবকিছু প্র্যাকটিসের, সবকিছু আমাদের বেসিক আকারে নিতে হবে। আর অ্যাডমিশন আমাদের অনেক বেশি সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখন থেকে আমরা কি করব, আপনাদের রুটিন দিয়ে দেওয়া হবে, এই রুটিন অনুযায়ী আমরা জাস্ট এক্সাম নিতে থাকবো। যেমন কোনোদিন পাংচুয়েশনের এক্সাম, কোন দিন কোন এক্সাম হবে আমি আপনাদের রুটিন আগেই দিয়ে দিব, রাইট? তারপর রাইট ফর্ম অফ ভার্বের এক্সাম, এক্সাম গুলো নর্মালি যত মার্কের হবে এটা আগে, বা ধরেন 3-4টা মিলে এক্সাম, প্যারাগ্রাফ মিলে এক্সাম, মানে আপনার মানে বিভিন্ন ক্রাইটেরিয়া করে দেবো, মডেল টেস্ট এক্সাম, মানে ফুল ফার্স্ট পার্টের সেকেন্ড পার্টের, এইভাবে আপনাকে ক্রাইটেরাইজড বা ক্যাটাগরাইজড করে দিয়ে সেভাবে এক্সাম নেওয়া হবে। সো এই তো। আর আমরা ক্লাসটা মোটামুটি এখানেই শেষ করতেছি। আমরা আনুষ্ঠানিকভাবে যে ক্লাস নেওয়ার ব্যাপারটা, এই ক্লাস নেওয়ার ব্যাপারটা আমরা মোটামুটি শেষ করলাম। এখন যদি এক্সট্রা কোনো ক্লাসের প্রয়োজন হয়, সলভ ক্লাস, এক্সামের উপর এটসেট্রা এটসেট্রা, তখন আমরা সেই ক্লাসগুলো নিতে থাকবো। আর যখন আপনাদের এইচএসসি পরীক্ষা হবে, এইচএসসির টাইমে ধরেন যেই দিন যেই পরীক্ষা না, কোনোদিন বাংলা পরীক্ষা, বাংলা পরীক্ষার আগের দিন আমরা ওইটার উপর আলাদা একটা স্পেশাল ক্লাস নিব, ইংলিশের দিন স্পেশাল ক্লাস নিব। মানে 1 দিন 2 দিন তো টাইম থাকে, আগে জাস্ট মার্ক করে দেবো, আগেই তো মার্ক করে দিলাম কি পড়তে হবে, তখন আরো মার্ক করে দেওয়া হবে যে এইগুলো আপনি পড়েন, এখান থেকে কিন্তু পরীক্ষায় আসবে, এই জিনিসগুলো আপনাদের মার্ক করে দেওয়া হবে। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার ফ্যাক্টর। ক্লাসটা এখানে শেষ করতেছি, ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে। এই তো, রেকর্ডিং ক্লোজ করতেছি। আবির মাহমুদ, আসসালামু আলাইকুম।